দেখো স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। তাহলে আমরা মানে আগের দিন যেটা পড়েছিলাম সেটা হচ্ছে তোমার সমারফিল্ড থিওরি, সেটা নন রিলেটিভিস্টিক এবং রিলেটিভিস্টিক এই দুটো সিচুয়েশন কনসিডার করে আমরা সেখান থেকে তোমার কেমন করে ইলিপ্টিক্যাল অরবিট পাওয়া যাচ্ছে আর কি, মানে বোর থিওরিতে যেখানে সার্কুলার অরবিট ছিল সেখান থেকে কেমন করে ইলিপ্টিক্যাল অরবিট পাওয়া যাচ্ছে সেটা নিয়ে আলোচনা করেছিলাম। এবং দেখেছিলাম যে নন রিলেটিভিস্টিক সমারফিল্ড থিওরিতে অরবিটের সাথে সাথে তুমি সাব অরবিট পাচ্ছ, এস পি ডি এফ, এই সাব অরবিট গুলো পাচ্ছ। এই সাব অরবিটের সাথে কিন্তু অরবিটাল বলে একটা জিনিস আছে, এটাকে বাংলা বলে কক্ষক, তার কোনো সম্পর্ক নেই। আমরা সকল অরবিটাল যে জিনিসটা সেটা আমরা পরে আলোচনা করব, ঠিক আছে? আর এদিকে তোমার নন রিলেটিভিস্টিক সমারফিল্ড থিওরিতে দেখেছিলাম যে অরবিট গুলো সার্কুলার থেকে যেমন ইন জেনারেল ইলিপ্টিক্যাল হয়ে গেল, কিন্তু এনার্জিতে কোনো চেঞ্জ হলো না, সেখানে তুমি ফাইন স্ট্রাকচারটা এক্সপ্লেন করতে পারলে না। কিন্তু রিলেটিভিস্টিক সমারফিল্ড থিওরিতে তুমি দেখতে পাচ্ছ এনার্জিটা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার এন এর সাথে সাথে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার এল এর উপরে নির্ভর করছে, এবং সেইখান থেকে তুমি ওই ফাইন স্ট্রাকচারটাকে এক্সপ্লেন করতে পারছো, ঠিক আছে? আসছে একজন। এইটা হচ্ছে যেটা আমরা আগের দিনে পড়িয়েছি, ঠিক আছে? মানে কারো কোনো অসুবিধা নেই তো, কোনো ডাউটস নেই তো? না। চলো তাহলে আমরা নেক্সট শুরু করবো। অনুভব কালকে কি হলো? হ্যাঁ কিরে? কালকে সেই কলকাতা গিয়েছিলাম না, যখন 8টা ফিরতে 8টা বেজে গিয়েছিল, তখনও ফিরিনি। আচ্ছা চলো, দেখো আজকে আমরা যে জিনিসটা নিয়ে মূলত আলোচনা করব সেটা হচ্ছে ম্যাক্সওয়েলস ইলেকট্রোম্যাগনেটিক থিওরি বা নেচার অফ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন বা নেচার অফ লাইট, এইটা নিয়ে আজকে আমাদের আলোচনা করতে হবে, ঠিক আছে? What you want to discuss today তা মূলত হচ্ছে নেচার অফ লাইট। আচ্ছা দেখ, আসলে লাইট বা আলো কি সেই নিয়ে না বিভিন্ন সময় থেকে বিভিন্ন রকমের কনফিউশন আছে আর কি, ঠিক আছে? মানে সে নিউটনের সময় থেকে যদি শুরু করো আজ পর্যন্ত আলোর প্রকৃতিটা কি বা লাইট বলতে আমি অ্যাকচুয়ালি কি বুঝছি সেই নিয়ে বিভিন্ন রকমের কনফিউশন, বিভিন্ন রকমের সমস্যা আছে। আমরা ওই আলোর যে প্রকৃতি বা নেচার অফ লাইট সেটা নিয়ে আলোচনা করবো। আমরা মূলত যে জায়গায় গিয়ে শেষ করব সেটা হচ্ছে তোমার মূলত ম্যাক্সওয়েলস ইলেকট্রোম্যাগনেটিক থিওরি। এবং এটাও দেখা যাবে যে ম্যাক্সওয়েলস ইলেকট্রোম্যাগনেটিক থিওরি যেখানে লাইটটাকে একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ হিসেবে ধরা হচ্ছে, তা দিয়ে সমস্ত ঘটনা কিন্তু এক্সপ্লেন করতে পারা যাবে না। যেমন ফটো ইলেকট্রিক এফেক্ট, কম্পটন এফেক্ট, এই যে টাইপের ফেনোমেনন গুলো, সেই ফেনোমেনন গুলো সকল কিন্তু ক্লাসিক্যাল সকল মানে পার্ট ওয়েভ অ্যাসপেক্ট অফ লাইট তা দিয়ে এক্সপ্লেন করতে পারা যায় না। সেই পার্টটাও আমাদের অ্যাট দ্য সেম টাইম কিন্তু ডিসকাস করে নিতে হবে, এবং সেখানেই তোমার ফটো ইলেকট্রিক এফেক্ট নিয়ে আমাদের আলোচনাটা চলবে। তাহলে আমরা এই আলোর প্রকৃতি নিয়ে প্রথম কথাবার্তা বলি, তারপর সেখান থেকে আমরা ব্ল্যাক বডি রেডিয়েশন নিয়ে একটু কথা বলবো, তারপরে ফটো ইলেকট্রিক এফেক্ট বলবো, তারপরে এইখান থেকে পরপর করে যেমন চলে সেরকম ভাবে তোমাদের চলবে। আমরা মূলত সিলেবাসটা সেটাকে ফোকাস রেখে, মানে অনেক কিছুই তো অনেক ডিটেলে বলার সম্ভাবনা আছে, কিন্তু সিলেবাসটা থেকে আমরা খুব বেশি সরে যাব না। হ্যাঁ, সিলেবাসটাকে মূলত রেখে সেইখান থেকে কিছু কিছু অ্যাডভান্স রিসোর্সেস যেগুলোকে দরকার, যারা পার্টিকুলারলি যেই মেন বা যেই অ্যাডভান্স দেবে তাদের জন্য কিছু কিছু অ্যাডভান্স রিসোর্সেস আমরা বলে দেবো। যেমন আগের দিন আমরা যে সমাপ্তি থিওরিটা বলেছিলাম, সেটাকে তুমি নিচের সিলেবাসে দেখো, দেখবে সিলেবাসে তো উল্লেখ করা নেই, কিন্তু এটা তোমার ওই যে যে পরে যখন কোয়ান্টাম নাম্বার গুলো থাকবে, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার সাথে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, ম্যাগনেটিক অরবিটাল কোয়ান্টাম নাম্বার, ম্যাগনেটিক স্পিন কোয়ান্টাম নাম্বার, এই বিভিন্ন কোয়ান্টাম নাম্বার গুলো নিয়ে যখন আলোচনা হবে, তখন কিন্তু এই অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারটা অটোমেটিক্যালি আনতে হবে। আর অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার আনা সবচেয়ে ভালো রাস্তা হচ্ছে তোমার এই
সমারফিল্ড থিওরি। আচ্ছা, তাহলে আলোর যে প্রকৃতি সম্বন্ধে যে বিভিন্ন মতবাদগুলো আছে, প্রথম যেটা সেটা হচ্ছে নিউটন কর্পাসকুলার থিওরি। নিউটন কর্পাসকুলার থিওরি। আচ্ছা, নিউটন কর্পাসকুলার থিওরি কি বলে? নিউটন কর্পাসকুলার থিওরি বলে, যেটা আমরা লাইট বলি বা সোর্স অফ লাইট, মানে আলোর ধরো কোনো একটা উৎস, ধরো একটা বাতি হয়তো জ্বলছে, ধরো একটা বাতি ধরো তোমার জ্বলছে, হ্যাঁ, এবার একটা সোর্স অফ লাইট সে বেসিক্যালি কিছু পার্টিকেল ছাড়ছে এবং সেই পার্টিকেল গুলো স্ট্রেট লাইনে মুভ করে। মানে এই থিওরিটাকে এটা বলছে কি, সোর্স অফ লাইট emits particles or corpuscles which move in a straight line. Any source of light emits particles or corpuscles which moves in a straight line. মানে আলোর যে উৎস সে প্রচুর পার্টিকেল বা তোমার কর্পাসেল ছাড়বে, যেটাকে স্ট্রেট লাইনে মুভ করে। এদেরকে বলা হয় কল রেজ। এটাকেই বাংলায় বলা হয় রশ্মি, বা ইংরেজিতে বলা হয় রে। এবারে যখন এই রশ্মিগুলো আমাদের চোখে পড়ে, তখন একটা দেখার অনুভূতি তৈরি হয় বা সেন্সেশন অফ ভিশন তৈরি হয়। when these rays মানে পার্টিকেলস আর rays fall in our eyes, then there is a সেন্সেশন অফ ভিশন। তখনই হচ্ছে আমাদের একটা দেখার অনুভূতি তৈরি হয়। ঠিক আছে, এবারে এই যে থিওরিটা, এই থিওরি দিয়ে আমি কি কি এক্সপ্লেন করতে পারি? দেখো, আলো যে সরল রেখায় যায় সেটা আমরা আলোচনা করতে পারি, সেটা আমরা এক্সপ্লেন করতে পারি। তাহলে দিস থিওরি ক্যান এক্সপ্লেন, ধরো প্রথম হচ্ছে রেক্টিলিনিয়ার প্রোপাগেশন অফ লাইট, আলোর যে সরলরৈখিক গতি সেটাকে তুমি এক্সপ্লেন করতে পারবে। আচ্ছা, আমরা যে প্রতিফলন প্রতিসরণ রিফ্লেকশন রিফ্র্যাকশন এই যে ফেনোমেনন গুলো দেখি, সেগুলোকে এক্সপ্লেন করতে পারা যায়। But this theory can explain the phenomena of reflection and refraction, এটা এক্সপ্লেন করতে পারে। মানে আরো যে তোমার প্রতিফলন হয় বা প্রতিসরণ হয়, এই যে ফেনোমেনন গুলো, সেটাকে এক্সপ্লেন করতে পারে। হ্যাঁ, কিন্তু এই থিওরিটা অনেক কিছু আবার এক্সপ্লেন করতে পারেও না। কি কি এক্সপ্লেন করতে পারে না? দিস থিওরি cannot explain the phenomena of diffraction, interference, পোলারাইজেশন। হ্যাঁ, এই যে ফেনোমেনন গুলোকে এক্সপ্লেন করতে পারে না। আর কি এক্সপ্লেন করতে পারে না? দিস থিওরি cannot explain the electrical and magnetic properties associated to light। এটা
তাহলে দেখো, তাহলে এই যে নিউটন কর্পাসকুলার থিওরি, নিউটন কর্পাসকুলার থিওরি যেমন আলোর সরলরৈখিক গতি, আলোর যে প্রতিফলন হয়, প্রতিসরণ হয়, এই ঘটনাগুলোকে যেমন এক্সপ্লেন করতে পারলো, অ্যাট দ্য সেম টাইম কিন্তু এটা ডিফ্র্যাকশন, ইন্টারফারেন্স, পোলারাইজেশন এই ফেনোমেননগুলো এক্সপ্লেন করতে পারে না। মানে যে থিওরিগুলো, যে ফেনোমেননগুলো এক্সপ্লেন করতে গেলে আলোর না যেটা তরঙ্গ ধর্ম যেটা বা ওয়েভ নেচারটা লাগে, এখানে তো লাইটকে ধরা হচ্ছে কালেকশন অফ পার্টিকেল, তাহলে সেই পার্টিকেল নেচার থেকে বা কর্পাসকুলার নেচার থেকে কিন্তু এই ঘটনাগুলোকে এক্সপ্লেন করতে পারা যায় না। এই ঘটনাগুলোকে এক্সপ্লেন করতে গেলে ওয়েভ নেচারটা লাগবে, এখানে ডিফ্র্যাকশন, ইন্টারফারেন্স, পোলারাইজেশন এগুলোকে এক্সপ্লেন করতে পারা যায় না। আর তার সাথে দেখবে আমরা যে আলো যখন পড়ে বা কোনো একটা মলিকুল বা অ্যাটমে পড়ে, তখন যে লাইট ম্যাটার ইন্টারাকশনস হয়, লাইটের সঙ্গে ম্যাটার বা লাইটের সঙ্গে মলিকুল বা লাইটের সঙ্গে অ্যাটমের যে ইন্টারাকশনস হয়, সেই ইন্টারাকশনস হওয়ার রাস্তাটা হচ্ছে থ্রু ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড। অর্থাৎ লাইট যেটা আমাদের শরীরে পড়ছে বা আমরা দেখতে পাচ্ছি, তার সঙ্গে যে একটা অ্যাসোসিয়েটেড ইলেকট্রিক এবং ম্যাগনেটিক ফিল্ড ভেক্টরস আছে বা ইলেকট্রিক এবং ম্যাগনেটিক প্রপার্টিস অ্যাসোসিয়েটেড আছে, সেই পার্টটা কিন্তু নিউটন কর্পাসকুলার থিওরি থেকে এক্সপ্লেন করতে পারা যায় না। ঠিক আছে? তাহলে বোঝা গেল নিউটন কর্পাসকুলার থিওরি থেকে কি করতে পারা যায় আর কি করতে পারা যায় না, এবং তার ইম্পর্টেন্ট নেচারটা। হ্যাঁ, বোঝা গেল? ঠিক আছে? হ্যাঁ আচ্ছা, হ্যাঁ স্যার। ঠিক আছে তো? আচ্ছা, এবারে নেক্সট যেটা এলো সেটা হচ্ছে যে ওয়েভ থিওরি অফ লাইট, যে ওয়েভ থিওরিটা মূলত আসছে হচ্ছে হাইগেন, ফ্রেসনেল অ্যান্ড ইয়াং, তাদের ওয়েভ থিওরি অফ লাইট, এইটা হচ্ছে তারপরে এলো। মানে একদিকে যেমন নিউটন তার কর্পাসকুলার থিওরি বা পার্টিকেল থিওরি অফ লাইট সেখানে ফোকাস করছেন, প্যারালালি হাইগেনস এবং তার পরবর্তীকালে ইয়াং এবং ফ্রেসনেল তারা লাইটের সঙ্গে অ্যাসোসিয়েটেড যে ওয়েভ নেচার আছে বা ওয়েভ থিওরি অফ লাইট সেটা নিয়ে তারা বেসিক্যালি ইন্টারেস্টেড। আচ্ছা, এরা কি বলছে? আচ্ছা, প্রথমে হাইগেনস যেটা বললেন, Huygens suggested that light is a longitudinal wave। মানে মানে তরঙ্গ বা ওয়েভ দু রকমের হয়, একটা বলা ট্রান্সভার্স ওয়েভ, একটা লংগিটিউডিনাল ওয়েভ। ওয়াটার ওয়েভ এগুলোকে লংগিটিউডিনাল ওয়েভ বলে, মানে যেখানে যেদিকে ওয়েভটা প্রপাগেট করবে সেই দিকেই তোমার অসিলেশনটা হবে, সেগুলো তো লংগিটিউডিনাল ওয়েভ বা বাংলায় যাকে বলা হয় অনুদৈর্ঘ্য তরঙ্গ। মানে হাইগেনস যেটা সাজেস্ট করলেন সেটা হচ্ছে যে লাইট ইজ এ লংগিটিউডিনাল ওয়েভ, মানে সাউন্ড ওয়েভ যেটা আমাদের শব্দ, সেটা হচ্ছে একটা লংগিটিউডিনাল ওয়েভ। আচ্ছা, এবারে শব্দ যখন প্রপাগেট করে সেই ঘনীভবন তনুভবন করে, যার জন্য এয়ার মিডিয়াম লাগে। এবারে আমরা সূর্য থেকে যে আলো আসছে সর্বত্র এয়ার নেই, সেটা অলরেডি এস্টাবলিশ। তাহলে এই যে লাইট একটা লংগিটিউডিনাল ওয়েভ বললে, এবং সেই ওয়েভটা প্রপাগেট করার যে একটা মিডিয়াম লাগবে, যে কোনো লংগিটিউডিনাল ওয়েভ প্রপাগেট করতে গেলে একটা মিডিয়াম লাগে। তাই মিডিয়ামটা কোথায় পাবো? মানে হি সাজেস্টেড দ্যাট there is a medium called ether that covers the universe। ঠিক এটা বললেন, ইথার নামে একটা মাধ্যম আছে, সেই ইথার মাধ্যমটা হচ্ছে পুরো ইউনিভার্সকে কভার করে রেখেছে। হি সাজেস্টেড দ্যাট দেয়ার ইজ এ মিডিয়াম কল্ড ether that covers the universe, আর লাইট ওয়েভস propagate through this medium। বলে লাইট ওয়েভ হচ্ছে এই এই মিডিয়াম দিয়ে অ্যাকচুয়ালি প্রপাগেটটা করে। আচ্ছা, তাহলে এই যে হাইগেনস এই যে সাজেশনটা দিলেন যে সর্বত্র ইথার নামে একটা মিডিয়াম আছে, এবং সেই ইথার মিডিয়ামে তোমার লাইট ওয়েভ যেটা একটা লংগিটিউডিনাল মেকানিক্যাল ওয়েভ, সেই লংগিটিউডিনাল ওয়েভটা প্রপাগেট করে। আচ্ছা, এই থিওরিটা, দিস থিওরি
ক্যান এক্সপ্লেন দ্য, আচ্ছা তার আগে বলে নিই, তার আগে আমি কারেকশনটাকে বলে নিই। আচ্ছা দেখা গেল যে এই যে লাইটকে যদি তুমি লংগিটিউডাল ওয়েভ ধরো না, তাহলে তা দিয়ে তুমি সকাল পোলারাইজেশন এই ফেনোমেননটাকে এক্সপ্লেন করতে পারো না। সেখানে আমি যেহেতু তিনজনের নামটা একসাথে আমি উচ্চারণ করছি, সেখানে হাইগেন্সের ওয়েভ থিওরির যে একটা প্রথম লিমিটেশন ছিল, হাইগেন্স এটা ধরেছিল লাইট একটা লংগিটিউডাল ওয়েভ, পরবর্তীকালে ফ্রেসনেল দেখালেন যে লাইটের সঙ্গে অ্যাসোসিয়েটেড একটা ইম্পর্টেন্ট প্রপার্টি আছে যাকে বলা হয় পোলারাইজেশন। এই পোলারাইজেশন ফেনোমেননটাকে এক্সপ্লেন করতে গেলে লাইটকে লংগিটিউডাল ওয়েভ ধরলে হবে না, লাইটকে ট্রান্সভার্স ওয়েভ ধরতে হবে। তার মানে ফ্রেসনেল এর উপর একটা অ্যাডিশন করলেন। তিনি কি বললেন? ফ্রেসনেল সাজেস্টেড that light is a transverse wave. ট্রান্সভার্স ওয়েভ, আলোটা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ না, আলোটা হচ্ছে একটা তির্যক তরঙ্গ এইটা। এবং লাইটের যে এই ওয়েভ নেচার আছে, সেই ওয়েভ নেচারটা 1802 সালে বিজ্ঞানী ইয়াং তিনি এক্সপেরিমেন্টালি প্রুভ করলেন। মানে ইয়াং experimentally verified the wave nature of light। 1802 সালে বিখ্যাত তার ডাবল স্লিট এক্সপেরিমেন্ট বলে, ইয়াংসের ডাবল স্লিট এক্সপেরিমেন্ট। এই ডাবল স্লিট এক্সপেরিমেন্ট করে তিনি অ্যাকচুয়ালি ডাবল স্লিট এক্সপেরিমেন্টালি এই যে ওয়েভ নেচার অফ লাইট সেটাকে তিনি ভেরিফাই করলেন। সেই জন্য এই টোটাল থিওরিটা অ্যাজ এ হোল বলা হচ্ছে হাইগেন, ফ্রেসনেল এবং ইয়াং এর থিওরি এটা। আচ্ছা এবারে এই থিওরিটা কতটা কি এক্সপ্লেন করতে পারে, কতটা এক্সপ্লেন করতে পারে না আমি দেখি। তাহলে দিস থিওরি ক্যান এক্সপ্লেন দ্য phenomena of reflection, refraction, reflection, refraction মানে এই ঘটনাগুলোকে এক্সপ্লেন করতে পারি। দিস থিওরি ক্যান এক্সপ্লেন দ্য phenomena of reflection, refraction together with diffraction, interference and পোলারাইজেশন। দেখো আগে যে থিওরিটা ছিল নিউটনের যে কর্পাসকোলার থিওরি, তাতে রিফ্লেকশন রিফ্র্যাকশন এই ফেনোমেনন দুটো এক্সপ্লেন করতে পারা যাচ্ছিল বটে, কিন্তু তোমার ডিফ্র্যাকশন, ইন্টারফারেন্স, পোলারাইজেশন এই ফেনোমেননগুলোকে এক্সপ্লেন করতে পারা যায়নি। ঠিক আছে, কি করছো? ওইখানে না সরি, হ্যাঁ রিফ্লেকশন রিফ্র্যাকশন এই ফেনোমেননগুলোকে এক্সপ্লেন করতে পারা যাচ্ছেই, তার সঙ্গে সঙ্গে আরো যে জিনিসটা এক্সপ্লেন করতে পারা যাচ্ছে, দাঁড়াতে এক সেকেন্ড দাও, ভেঙে যাচ্ছে। হ্যাঁ যেটা বলছিলাম, হ্যাঁ দেখো এটা হচ্ছে রিফ্লেকশন রিফ্র্যাকশন এই ফেনোমেননগুলোকে এক্সপ্লেন করতে পারছেই, তার সঙ্গে সঙ্গে ডিফ্র্যাকশন, ইন্টারফারেন্স, পোলারাইজেশন এই ঘটনাগুলোকে এক্সপ্লেন করতে পারছে। কিন্তু এই থিওরিটা অনেক কিছু এক্সপ্লেন করতে পারছেও না। দিস থিওরি ক্যানট এক্সপ্লেন কি কি, এক হচ্ছে তোমার
rectilinear propagation of light, আরো যে সরল লেখা যায় সেই ঘটনাটাকে এক্সপ্লেন করতে পারছে না। আচ্ছা, আর কি এক্সপ্লেন করতে পারছে না? যে ইথার নামে এই যে মিডিয়ামটা সর্বত্র আছে বলে দাবি করা হচ্ছে, তাই ইথার মিডিয়ামের কোনো এক্সিস্টেন্স প্রুভ করা যায়নি। there is no আজকে কি যে হচ্ছে না, এরকম হয় না। কি হচ্ছে বলো? হ্যাঁ, কি বললাম? there is no proof of existence of the medium called ether. ইথার নামে একটা মাধ্যম আছে বলতে তার কোনো এক্সিস্টেন্স কল্পনা করতে পারেনি। This theory cannot explain the electrical and magnetic properties associated to light. Electrical and magnetic properties associated to light. লাইটে যে ইলেকট্রিক্যাল এবং ম্যাগনেটিক প্রপার্টিজ আছে সেটাকে এক্সপ্লেন করতে পারা যায় না। আর মোর ইম্পর্টেন্টলি যে these three cannot explain the phenomena of photoelectric effect, কম্পটন এফেক্ট এটসেট্রা। তাহলে দেখো, যেটা হচ্ছে যে ফ্রেসনেল, ইয়াং এবং হাইগেন্স তাদের যে ওয়েভ থিওরি, যেখানে ধরে নেওয়া হচ্ছে, প্রথমে হাইগেন্স ধরে নিলেন লাইট একটা অনুদৈর্ঘ্য তরঙ্গ বা লঙ্গিটিউডিনাল ওয়েভ, এবং লঙ্গিটিউডিনাল ওয়েভ যেমন সাউন্ড ওয়েভ প্রোপাগেট করার জন্য কোনো একটা মিডিয়াম লাগে যেটা হচ্ছে এয়ার, ঠিক একই রকম ভাবে লঙ্গিটিউডিনাল ওয়েভ প্রোপাগেট করার জন্য একটা মিডিয়াম লাগবে। কিন্তু এয়ার মিডিয়াম সেটা হতে পারে না, কারণ সূর্য থেকে যে আলো আসছে সর্বত্র তো বাতাস নেই। তাহলে এয়ার মিডিয়াম দিয়ে এই লাইট ওয়েভটা প্রোপাগেট করছে, এটা মানা সম্ভব নয়। সেগুলো তারা এটা ধরলেন যে বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়ে একটা মিডিয়াম আছে যাকে বলে ইথার মাধ্যম, ইথার মিডিয়াম। তাই ইথার মিডিয়াম দিয়ে অ্যাকচুয়ালি লাইটটা প্রোপাগেট করছে এটা। এবারে লাইটকে যদি তুমি লঙ্গিটিউডিনাল ওয়েভ কনসিডার করো, তাহলে লাইটের সঙ্গে অ্যাসোসিয়েটেড যে সমস্ত ওয়েভ, লাইটের ওয়েভ থিওরির সঙ্গে অ্যাসোসিয়েটেড যে সমস্ত ফেনোমেনন আছে, যেমন ডিফ্র্যাকশন, ইন্টারফেয়ারেন্স, পোলারাইজেশন, তার মধ্যে পোলারাইজেশন এই ফেনোমেননটা লাইটকে লঙ্গিটিউডিনাল ওয়েভ ধরলে তুমি এক্সপ্লেন করতে পারবে না। সেখানে যেটা চলে এলো সেটা হচ্ছে যে ফ্রেসনেল যেটা বলে লাইট অ্যাকচুয়ালি একটা ট্রান্সভার্স ওয়েভ। ঠিক আছে? 1802 সালে বিজ্ঞানী ইয়াং তিনি এক্সপেরিমেন্টালি প্রুভ করলেন যে যে তোমার লাইটের সত্যি সত্যি ওয়েভ নেচারটা আছে। তার বিখ্যাত ডাবল স্লিট এক্সপেরিমেন্ট, সেই এক্সপেরিমেন্টের সাহায্যে তিনি দেখালেন যে হ্যাঁ, লাইটে ওয়েভ নেচারটা আছে। তাহলে এই যে ওয়েভ নেচার অফ লাইট, সেটা দিয়ে যেমন তুমি ডিফ্র্যাকশন, ইন্টারফেয়ারেন্স, পোলারাইজেশন থেকে এক্সপ্লেন করতে পারছো, তার সঙ্গে সঙ্গে রিফ্লেকশন, ডিফ্র্যাকশন যেটা তুমি আগে এক্সপ্লেন করতে পারছিলে সেটা তো পারছোই। কিন্তু এই থিওরির কতগুলো লিমিটেশন আছে। লিমিটেশনটা কি? এই থিওরি হচ্ছে রেক্টিলিনিয়ার প্রোপাগেশন অফ লাইট, সেটাকে এক্সপ্লেন করতে পারে না। এই থিওরি যে ইথার নামে যে মাধ্যমটার কথা এখানে কল্পনা করা হয়েছে তার কোনো প্রমাণ পাওয়া যায়নি। এই থিওরি লাইটের সঙ্গে অ্যাসোসিয়েটেড ইলেকট্রিক্যাল এবং ম্যাগনেটিক প্রপার্টিজ আছে আর কি, সেগুলোকে এক্সপ্লেন করতে পারেনি। আর এই থিওরিটা ফটো ইলেকট্রিক এফেক্ট, কম্পটন এফেক্ট নামে কতগুলো ইম্পর্টেন্ট ফেনোমেনন আমরা পরবর্তীকালে দেখবো। ফটো ইলেকট্রিক এফেক্ট আমাদের সিলেবাসে আছে, আমরা পড়বো। সেগুলো কিন্তু এই থিওরি থেকে এক্সপ্লেন করতে পারা যায় না। ঠিক আছে? তা দেখো, তাহলে আমাদের এই যে থিওরিটা, এই থিওরিটা কিন্তু সেইভাবে তোমার সাকসেসফুল হলো না। ঠিক আছে? তাহলে দেখো, এটা বুঝতে পারলে ফ্রেসনেল, ইয়াং এবং হাইগেন্স তাদের যে ওয়েভ থিওরিটা, এটা তোমাদের কাছে পরিষ্কার তো? হ্যাঁ। আচ্ছা,
সবাই ঠিক আছে তো? কোনো অসুবিধা নেই তো? না। ঠিক আছে। আচ্ছা। আচ্ছা, এরপরে যেটা চলে এলো ঠিক সেটা আছে। হচ্ছে এরপরে যেটা চলে এলো সেটা হচ্ছে ভীষণ ইন্টারেস্টিং, ভীষণ ইম্পর্টেন্ট। সেটাকে বলা হচ্ছে তোমার ম্যাক্সওয়েলস ইলেক্ট্রোম্যাগনেটিক থিওরি। ম্যাক্সওয়েল ইলেকট্রোম্যাগনেটিক থিওরি। মানে কেউ কি জয়েন করতে চাইছে না কি বলতো? একটু বাজলো ঋষান, বুঝতে পারছিস? আমি অন্য একটা অ্যাকাউন্ট থেকে জয়েন হচ্ছি। কে? আমি অনুভব। ও, কিন্তু সেটা তো অ্যাকসেপ্ট করতে হবে, তবে তো জয়েন করতে পারবি। হ্যাঁ, ওটা করে দিন। কেন তুই মানে হঠাৎ করে আবার এইসব এই ক্লাসের মাঝে সব পাকামি করতে গেছিস? না না, এইটা অসুবিধা হচ্ছে একটু। ঠিক আছে। আচ্ছা দেখ, যেটা ভীষণ ইম্পর্টেন্ট থিওরি এবং ওয়ান অফ দ্য মোস্ট সাকসেসফুল থিওরি রিলেটেড টু লাইট, সেটা হচ্ছে ম্যাক্সওয়েলস ইলেকট্রোম্যাগনেটিক থিওরি। এইটাকে আমাদের ভীষণ ভালো করে পড়তে হবে। আচ্ছা, ম্যাক্সওয়েলস ইলেকট্রোম্যাগনেটিক থিওরি কি বলছে? যেটা বলছে যে লাইট একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। মানে এই থিওরি যেটা বলছে সেটা হচ্ছে যে লাইট ইজ অ্যান ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, অর্থাৎ আলো একটা তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ। লাইট ইজ অ্যান ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। ঠিক আছে, আলো একটা তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ। লাইট ইজ অ্যান ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। এবারে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা তৈরি হচ্ছে কি করে, তড়িৎ চৌম্বকীয় তরঙ্গটা তৈরি হচ্ছে কি করে, সেটা বলা হচ্ছে যে যখন কোনো একটা চার্জ পার্টিকেল তার একটা অ্যাক্সিলারেশন বা ডিসিলারেশন হচ্ছে, বা একটা চার্জ পার্টিকেল যখন অসিলেট করছে, তখন ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন তৈরি হয়। when a charged particle oscillates, then it emits electromagnetic radiation. It emits electromagnetic radiation. ঠিক আছে, যেমন ধরো কোনো একটা ইলেকট্রন বা একটা আয়ন, সে যখন অসিলেট করবে, বা তার একটা ত্বরণ থাকবে বা মন্দন থাকবে, সে এই ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনটা ছাড়ে। মানে চার্জ পার্টিকেল অসিলেট, দেন ইট এমিটস ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। আচ্ছা, এবার এর সাথে কি থাকে? ইট হ্যাজ অ্যান ইনসেপারেবল ইলেকট্রিক ফিল্ড ভেক্টর অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর। মানে এর সঙ্গে দুটো অবিচ্ছেদ্য ইলেকট্রিক ফিল্ড ভেক্টর ও ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর আছে, দুটোকে তুমি আলাদা করতে পারবে না। আর শুধু ইলেকট্রিক ফিল্ড ভেক্টর থাকবে, ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর থাকবে না, বা শুধু ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর থাকবে, ইলেকট্রিক ফিল্ড ভেক্টর থাকবে না, এটা কখনো হতে পারবে না। এটা যেন ইনসেপারেবল ইলেকট্রিক ফিল্ড ভেক্টর আর ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর, হুইচ আর mutually perpendicular which are mutually perpendicular and perpendicular to the direction of propagation of light. It has an inseparable electric field vector and magnetic field vector যারা mutually perpendicular আর perpendicular direction of propagation of light। মানে ব্যাপারটা কিরকম দেখো, মানে যেটা হচ্ছে এই ডিরেকশন অফ propagation of light, এটা হয় হচ্ছে তোমার ডিরেকশন অফ ইলেকট্রিক ফিল্ড ভেক্টর ক্রস ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর। এটা যদি ইলেকট্রিক ফিল্ড ভেক্টর হয়, এই ক্ষেত্রে ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর হয়, তাহলে ই ক্রস এইচ এর ডিরেকশনটা হবে ডিরেকশন অফ প্রপাগেশন অফ লাইট।
আচ্ছা, দুটো ভেক্টরে যদি ক্রস প্রোডাক্ট তুমি নাও, ই ভেক্টর ও এইচ ভেক্টর, তাদের রেজাল্টেন্ট একটা ভেক্টর এবং তার ডিরেকশনটা কি না, ই থেকে এইচ এর দিকে যদি একটা রাইট হ্যান্ডের স্ক্রু ঘোরাও, ডান হাতি স্ক্রু বা রাইট হ্যান্ডের স্ক্রু ঘোরাও, সেটা যেদিকে যাবে সেটাই হচ্ছে ডিরেকশন অফ প্রোপাগেশন অফ লাইট। মানে ব্যাপারটা কিরকম দেখো, ধরো তুমি যদি এইরকম ভাবে সিচুয়েশনটাকে ভাবো যে মিউচুয়ালি পারপেন্ডিকুলার কিন্তু তিনটে ডিরেকশন ধরতে হবে, কারণ ইলেকট্রিক ফিল্ড ভেক্টর, ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর, তারা মিউচুয়ালি পারপেন্ডিকুলার অ্যান্ড হুইচ ইজ মিউচুয়ালি পারপেন্ডিকুলার টু দ্য ডিরেকশন অফ প্রোপাগেশন অফ লাইট বলাই হয়েছে। এইটা কিন্তু তোমার এক্স অ্যাক্সিস হয়, এটা কিন্তু ওয়াই অ্যাক্সিস হয়, এটা জি অ্যাক্সিস হয়, এটা পরস্পর পারপেন্ডিকুলার। ধরো তুমি কি করলে না, এই এক্স অ্যাক্সিস বরাবর তুমি অসিলেটিং ইলেকট্রিক ফিল্ড ভেক্টরটাকে নিলে, ওয়াই অ্যাক্সিস বরাবর তুমি অসিলেটিং ম্যাগনেটিক ফিল্ড ভেক্টরটাকে নিলে। এবারে ই ক্রস এইচ অর্থাৎ এক্স থেকে ওয়াই এর দিকে রাইট হ্যান্ডের স্ক্রু ঘোরাবে, সেটা কোন দিকে যাবে না, যে ডিরেকশন বরাবর যাবে। এইটা হচ্ছে তোমার ডিরেকশন অফ প্রোপাগেশন অফ লাইট, ডিরেকশন অফ প্রোপাগেশন অফ লাইট। তাহলে খেয়াল রাখবে যে যদি ইলেকট্রিক ফিল্ড ভেক্টরটা এক্স অ্যাক্সিস বরাবর নাও, ম্যাগনেটিক ফিল্ড ভেক্টরটা যদি ওয়াই অ্যাক্সিস বরাবর নাও, তাহলে ই থেকে এইচ এর দিকে যখন রাইট হ্যান্ডের স্ক্রু ঘোরাবে, সেটা প্লাস জেড ডিরেকশন বরাবর যাবে এবং সেটা হবে ডিরেকশন অফ প্রোপাগেশন অফ লাইট। আচ্ছা, এবারে দেখো যদি তুমি এইটাকে করতে সামহাও, ধরো তুমি সরি তুমি যদি এটাকে করতে, এটা মানে হচ্ছে যদি সামহাও ধরো আমি এই দুটো ডিরেকশন প্রথমে বলি, ধরো এইটা এক্স ডিরেকশন বরাবর, এটা তো ওয়াই ডিরেকশন, তো তুমি ধরে নাও এক্স ডিরেকশন বরাবর ইলেকট্রিক ফিল্ড ভেক্টরটাকে নিচ্ছ, আর ওয়াই ডিরেকশন বরাবর আর এক্স ডিরেকশন বরাবর তুমি ম্যাগনেটিক ফিল্ড ভেক্টরটাকে নিচ্ছ। মানে এখানে উল্টো, এখানে এক্স ডিরেকশন বরাবর ইলেকট্রিক ফিল্ড ভেক্টর, ওয়াই ডিরেকশন বরাবর ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর। এখানে হচ্ছে এক্স ডিরেকশন বরাবর হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর, ওয়াই ডিরেকশন বরাবর ইলেকট্রিক ফিল্ড ভেক্টরটাকে নিচ্ছ। তাহলে সেটা মুভ করবে কোন দিকে না, মুভ করবে হচ্ছে মাইনাস জেড ডিরেকশন বরাবর। এইটা হচ্ছে তোমার মাইনাস জেড আর কি। এইটা হবে তোমার ডিরেকশন অফ প্রোপাগেশন অফ লাইট। এইটা হচ্ছে ডিরেকশন অফ, দিস ইজ দ্য ডিরেকশন অফ প্রোপাগেশন অফ লাইট। মানে তুমি দেখো ই থেকে এইচ এর দিকে রাইট হ্যান্ডে স্ক্রু ঘোরাও, তাহলে এই ওয়াই থেকে এক্স এর দিকে রাইট হ্যান্ডে স্ক্রু ঘোরাও, একটা একটা ওই মানে স্ক্রু তোমার তখন স্ক্রু খোলা হচ্ছে টাইপের, সেটা মাইনাস জেড ডিরেকশন বরাবর যাবে। তাকে রাইট হ্যান্ডের স্ক্রু এক্স থেকে ওয়াই এর দিকে ঘোরালে কিন্তু প্লাস জেড ডিরেকশন বরাবর যায়, ওয়াই থেকে এক্স এর দিকে ঘোরালে সেটা কিন্তু মাইনাস জেড ডিরেকশন বরাবর যাবে। সেই জন্য এখানে কিন্তু এই ডিরেকশনটা এবং তার সঙ্গে ইলেকট্রিক ফিল্ড ভেক্টর এবং ম্যাগনেটিক ফিল্ড ভেক্টরের যে রিলেটিভ পজিশনটা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ইলেকট্রিক ফিল্ড ভেক্টর এক্স অ্যাক্সিস বরাবর নিলে, ম্যাগনেটিক ফিল্ড ভেক্টরটা ওয়াই অ্যাক্সিস বরাবর নেবে, তখন ডিরেকশন অফ প্রোপাগেশন অফ লাইট হবে প্লাস জেড ডিরেকশন বরাবর। আর যদি কেউ ভুল করে এক্স অ্যাক্সিস বরাবর ম্যাগনেটিক ফিল্ড ভেক্টরটাকে নেয়, ওয়াই অ্যাক্সিস বরাবর ইলেকট্রিক ফিল্ড ভেক্টর নেয়, তখন ডিরেকশন অফ প্রোপাগেশন অফ লাইটটা হয়ে যাবে কিন্তু মাইনাস জেড ডিরেকশন বরাবর। হ্যাঁ, এটাকে তোমাকে মাথায় রাখতে হবে, ঠিক আছে? দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। আচ্ছা আচ্ছা, এবারে যেটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার যে ভ্যাকুয়ামে যে কোনো ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের পার্টিকুলার স্পিডে মুভ করে, ঠিক আছে? সেটা খুব ইম্পর্টেন্ট এবং সেটাই হচ্ছে স্পিড অফ লাইট। ইন ভ্যাকুয়াম all electromagnetic radiation move with a constant speed। সেই কনস্ট্যান্ট স্পিডের সি যেটা হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। হ্যাঁ, তাহলে যদি তুমি ভ্যাকুয়ামে রাখো তো সমস্ত ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনটা পার্টিকুলার স্পিডে মুভ করবে, সেটা হচ্ছে তোমার ওই মানে কনস্ট্যান্ট স্পিডে মুভ করে, সেটা হচ্ছে স্পিড অফ লাইট 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। আচ্ছা, এবারে যদি মানে মিডিয়ামটা পাল্টালে সাডেনলি হচ্ছে তোমার স্পিডটা পাল্টাবে, কারণ মিডিয়াম মানে তার আমি পরে আসছি যে তোমার অন্য মিডিয়ামে গেলে তোমার স্পিড অফ লাইটটা কিসের উপর নির্ভর করবে, সেটা আমরা এখান থেকে দেখতে পাবো। আচ্ছা আচ্ছা, এবারে এই থিওরি কি পারলো আর কি পারলো না আমরা প্রথমে আলোচনা করি, তারপরে ম্যাক্সওয়েলস ইলেকট্রোম্যাগনেটিক থিওরি এটাকে নিয়ে আরো ডিটেল আলোচনার দরকার আছে, আমি সেই আলোচনাটায় আসবো। তাহলে দেখো দিস থিওরি
ক্যান এক্সপ্লেন, ওইগুলো সব এক্সপ্লেন করতে পারবে। দ্য ফেনোমেনা অফ রিফ্লেকশন, রিফ্র্যাকশন, diffraction, interference, polarization, এটসেট্রা। এইগুলো সে এক্সপ্লেন করতে পারবে। এক্সপ্লেন করতে পারবে। দ্য ইলেকট্রিক্যাল আর ম্যাগনেটিক প্রপার্টি অ্যাসোসিয়েটেড টু লাইট, সেটাকে এক্সপ্লেন করতে পারবে। দ্য ইলেকট্রিক্যাল অ্যান্ড ম্যাগনেটিক প্রপার্টিজ অ্যাসোসিয়েটেড টু লাইট, এটাকে এক্সপ্লেন করতে পারবে এটা। বাট দিস থিওরি ক্যানট এক্সপ্লেন the phenomena of photoelectric effect, কম্পটন এফেক্ট, এটসেট্রা। এই যে ফটো ইলেকট্রিক কম্পটন এফেক্ট, এই ফেনোমেননটা কিন্তু কোনো ওয়েভ থিওরি অফ লাইট দিয়ে এক্সপ্লেন করতে পারা যায় না। সেটা ম্যাক্সওয়েল ইলেকট্রোম্যাগনেটিক থিওরি বলো, বা হাইগেনস, ফ্রেসনেল এবং ইয়াং এর যে নর্মাল মেকানিক্যাল ওয়েভের যে থিওরি, এই দু রকম ভাবে এক্সপ্লেন করতে পারে না। দিস থিওরি ক্যানট এক্সপ্লেন দ্য ফেনোমেনা অফ ফটোইলেকট্রিক এফেক্ট, কম্পটন এফেক্ট, এটসেট্রা। তাহলে তাহলে ম্যাক্সওয়েলস ইলেকট্রোম্যাগনেটিক থিওরিও অনেক কিছু যেমন এক্সপ্লেন করতে পারছে, কিন্তু এই ফটোইলেকট্রিক এফেক্ট, কম্পটন এফেক্ট, এই ধরনের ফেনোমেনাগুলো এক্সপ্লেন করতে পারছে না। ঠিক আছে? এবার এই ফেনোমেনাগুলোকে এক্সপ্লেন করতে গেলে তোমার পরবর্তীকালে দেখবে যে মানে ফটোইলেকট্রিক এফেক্ট বা কম্পটন এফেক্ট এক্সপ্লেন করতে গেলে আইনস্টাইনকে একটা অ্যাডিশনাল জিনিস ধরতে হয়েছিল, বা কম্পটনকে একটা অ্যাডিশনাল জিনিস ধরতে হয়েছিল। সেটা হচ্ছে এই লাইটকে যে কালেকশন অফ এনার্জি প্যাকেটস, অর্থাৎ ফোটনস ধরতে হয়, ইচ হ্যাভিং এ পার্টিকুলার বা ডেফিনাইট অ্যামাউন্ট অফ এনার্জি, সেটা হচ্ছে এইচ নিউ। প্রত্যেকটা ডেফিনাইট মোমেন্টাম আছে p = h/λ। তার মানে এবারে যেটা হচ্ছে যে মডার্ন যে থিওরি যেটা, হ্যাঁ, সেটাকে যদি কোয়ান্টাম থিওরি বলি আমি, তাহলে আমি এই ম্যাক্সওয়েলস ইলেকট্রোম্যাগনেটিক থিওরিতে আবার ফিরে আসছি। তার আগে এই কোয়ান্টাম থিওরি অফ লাইট যেটা, সেটা একটুখানি বলে নিই। তারপরে আমি ম্যাক্সওয়েলস ইলেকট্রোম্যাগনেটিক থিওরিতে এসে এইটা নিয়ে ডিটেল ডিসকাশনের দরকার আছে। আমাদের সিলেবাস এই পার্টটা খুব ভালো করে আছে, সেটা আমরা আসবো। কোয়ান্টাম থিওরি অফ লাইট। আচ্ছা, কোয়ান্টাম থিওরি অফ লাইট, এই যে ফটো ইলেকট্রিক কম্পটন এফেক্ট, এই ঘটনাগুলোকে এক্সপ্লেন করতে গেলে যেটা আইনস্টাইন, কম্পটন, এদেরকে ধরতে হলো, সেটা হচ্ছে এই যে লাইট যে কালেকশন অফ এনার্জি প্যাকেটস কল দ্য ফোটনস। তার মানে মানে এটা হচ্ছে পার্টিকুলারলি 1905 সালে আইনস্টাইন প্রথম সাজেস্ট করেছিলেন, suggested that light is a collection of energy packets, যাকে বলা হয় called photons, called energy quanta or photon। মানে আইনস্টাইন যদিও ফোটন নামটা দেননি, পরবর্তীকালে ফোটন নামটা দেওয়া হয়েছে 1926 সালে স্যার গিলবার্ট নিউটন লুরিস, তিনি ফোটন এই নামটা প্রথম উল্লেখ করেন, সেটা আমরা বলবো। আইনস্টাইন সাজেস্টেড দ্যাট লাইট ইজ এ কালেকশন অফ এনার্জি প্যাকেটস কল্ড এনার্জি কোয়ান্টা অর ফোটনস। ঠিক আছে? আচ্ছা, এবারে এই আইনস্টাইন যেটা বললেন যে ইচ ফোটন হ্যাজ অ্যান এনার্জি, ফোটন হ্যাজ অ্যান এনার্জি E equal to h নিউ। প্রত্যেকটা ফোটনের একটা এনার্জি আছে, E equal to h নিউ, অ্যান্ড এ মোমেন্টাম মানে ভরবেগ আছে p equal to, যাকে বলা হয় h/λ, যেখানে ল্যামডাটা হচ্ছে ওয়েভলেন্থ আর নিউটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। মানে এনার্জি হচ্ছে E equal to h নিউ,
হ্যাঁ, বা এটাকে তুমি hc বাই ল্যামডা তুমি বলতে পারো, আর মোমেন্টামটা p ইকুয়াল টু h বাই ল্যামডা, যেখানে তোমার h-টাকে বলা হয় প্লাঙ্ক কনস্ট্যান্ট, এবং এর একটা পার্টিকুলার ভ্যালু আছে 6.626 ইন্টু 10⁻34 জুল সেকেন্ড। এটা তার মানে কি বলা হলো, যে লাইট ইজ এ কালেকশন অফ এনার্জি প্যাকেটস, যাকে ফোটনস বলা হচ্ছে, আর প্রত্যেকটা ফোটনের সঙ্গে অ্যাসোসিয়েটেড যে এনার্জিটা সেটা হচ্ছে এইচ নিউ, এবং তার সঙ্গে অ্যাসোসিয়েটেড মোমেন্টটা হচ্ছে পি ইকুয়াল টু এইচ ওভার ল্যামডা, যেটা বেসিক্যালি মানে এই পি ইকুয়াল টু এইচ ওভার ল্যামডা এইটাকে ধরে নিয়ে কম্পটন তার বিখ্যাত কম্পটন স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট এক্সপ্লেন করেছিল, আর ইকুয়াল টু এইচ নিউ ধরে নিয়ে আইনস্টাইন তার ফটোইলেকট্রিক এফেক্টটাকে এক্সপ্লেন করতে পেরেছিলেন। এটা তাহলে এবারে পরবর্তীকালে যেটা দেখা গেল সেটা হচ্ছে এই যে যে লাইটের অ্যাকচুয়ালি ডুয়েল নেচার আছে। তাহলে অ্যাকচুয়াল সিচুয়েশনে কি দাঁড়াচ্ছে, অ্যাকচুয়াল কেসটা কি? অ্যাকচুয়াল কেসটা হচ্ছে লাইট হ্যাজ এ ডুয়েল ক্যারেক্টার। এটা আমরা পরে আরেকটু ভালো করে আলোচনা করব, যে লাইট একটা দ্বৈত সত্তা আছে, লাইটের যে ডুয়েল ক্যারেক্টার কি কি সেটা ওয়েভ অ্যান্ড পার্টিকেল। মানে কিছু কিছু ফেনোমেনন আছে যেগুলোকে এক্সপ্লেন করতে গেলে ওয়েভ নেচারটা লাগবে। There are some phenomena where wave nature of light is manifested, যেমন কি, যেমন ধরো তোমার ডিফ্র্যাকশন, ইন্টারফেয়ারেন্স, পোলারাইজেশন এক্সেট্রা। এই যে ফেনোমেনাগুলো ডিফ্র্যাকশন, ইন্টারফেয়ারেন্স, পোলারাইজেশন, এই ফেনোমেনাগুলোকে এক্সপ্লেন করতে গেলে লাইটের কিন্তু ওয়েভ নেচারটা তোমার লাগবে, শুধু পার্টিকেল নেচার দিয়ে কিন্তু হবে না। এইটা ঠিক আছে। দেয়ার আর সাম এক্সপেরিমেন্ট বা সাম ফেনোমেনা হোয়ার ওয়েভ নেচার অফ লাইট ইজ ম্যানিফেস্টেড, যে আলোর যে তোমার তরঙ্গ ধর্মটা আছে সেই তরঙ্গ ধর্মটাই ম্যানিফেস্টেড হচ্ছে। দেয়ার আর সাম আদার ফেনোমেনা where particle nature বা corpuscular nature, particle or corpuscular nature of light is manifested। যেমন কোন কোন ফেনোমেনাতে, এই যে ফটো ইলেকট্রিক এফেক্ট যেটা আমরা বলেছি, সেই ফটো ইলেকট্রিক এফেক্ট যদি এক্সপ্লেন করতে চাও লাইটের ওয়েভ থিওরি দিয়ে হবে না, লাইটের পার্টিকেল ক্যারেক্টার তোমার ধরতে হবে। কম্পটন এফেক্ট, কম্পটন এফেক্ট এই ফেনোমেনাটাকে এক্সপ্লেন করতে গেলে সেখানেও তোমাকে লাইটের যে সকল কর্পাসকুলার নেচার বা পার্টিকেল নেচারটা থেকে কনসিডার করতে হবে। ঠিক আছে, দেয়ার আর সাম আদার ফেনোমেনা যেখানে লাইটে কিন্তু পার্টিকেল বা কর্পাসকুলার নেচারটাকে লাগে। তারপরে দেখো যে আলো শুধুমাত্র পার্টিকেল বা শুধুমাত্র ওয়েভ এটাকে বললে চলবে না, লাইটের একটা দ্বৈত সত্তা আছে। লাইট কখনো কখনো ওয়েভের মতো বিহেভ করবে, কখনো কখনো পার্টিকেলের মতো বিহেভ করবে। ডিফ্র্যাকশন, ইন্টারফেরেন্স, পোলারাইজেশন এগুলোকে ব্যাখ্যা করতে গেলে লাইটের ওয়েভ নেচার লাগবে, আর ফটোইলেকট্রিক ইফেক্ট, কম্পটন এফেক্ট ইত্যাদি এক্সপ্লেন করতে গেলে লাইটের তোমার পার্টিকেল নেচারটা লাগবে। তার মানে লাইট মানে আলটিমেট যেটা জায়গা আমরা পৌঁছালাম, লাইট হচ্ছে ডুয়েল ক্যারেক্টার আছে বা বা তোমার দ্বৈত সত্তা আছে, সেই জায়গায় গিয়ে গল্পটা তোমার থামবে। তো দেখো, তাহলে আমি লাইটের নেচারটা স্টিল কোন জায়গায় দাঁড়িয়ে আছে তুমি পরপর করে দেখি। তাহলে আমরা শুরুটাকে করলাম কি করে, না নিউটনের কর্পাসকুলার থিওরি দিয়ে শুরু করলাম, তার সুবিধা অসুবিধাগুলোকে বললাম। হাইগেন, ফ্রেস্নেল এবং ইয়াং এর ওয়েভ থিওরি বললাম, যার সুবিধা অসুবিধাগুলোকে বললাম। ম্যাক্সওয়েলস ইলেক্ট্রোম্যাগনেটিক থিওরি বললাম, তার সুবিধা অসুবিধাগুলো বললাম। এই ম্যাক্সওয়েলস ইলেক্ট্রোম্যাগনেটিক থিওরি আমাকে ডিটেল আলোচনার দরকার আছে। আর কোয়ান্টাম থিওরি অফ লাইট বললাম, যারও কিছু তোমার তার মূলত সুবিধার কথাই এখানে উল্লেখ করা হলো। তাহলে আলটিমেটলি যে ডুয়েল নেচার অফ লাইট বা আলোর যে দ্বৈত সত্তা আছে সেটা খুব ইম্পর্টেন্ট। কিন্তু আমাদের এই যেটা কোয়ান্টাম থিওরি অফ লাইট, যেটা ফটো ইলেকট্রিক এফেক্টের থ্রু দিয়ে বা কম্পিউটার এফেক্টের থ্রু দিয়ে আসছে, সেটাকে কিন্তু আমাকে পরে আরো ডিটেল আলোচনা করতে হবে। আমাদের সিলেবাসের মধ্যে ফটো ইলেকট্রিক এফেক্ট আছে, সেটা আমরা খুব ভালো করে আলোচনাটা করবো। তো দেখো, ঠিক এখন পর্যন্ত যতটুকু বলেছি তাতে যদি কারো কিছু অসুবিধা হয় সেটা প্রথমে বলে নাও, তারপর আবার এখান থেকে আমরা এগোবো। বলো কারো কিছু অসুবিধা আছে নাকি? বলো, কারো কোনো সমস্যা থাকলে বলো।
কি বলো, কিছু অসুবিধা আছে? হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ, হ্যাঁ, মানে কারো কিছু যা না স্যার কোনো অসুবিধা নেই। সবাই বুঝতে পেরেছো যা বলেছে এখন পর্যন্ত? হ্যাঁ স্যার। তা পরিষ্কার তো? আচ্ছা আচ্ছা, এবারে আমাকে এই ম্যাক্সওয়েলস ইলেকট্রোম্যাগনেটিক থিওরি এবং তার সঙ্গে সঙ্গে যে কোয়ান্টাম থিওরি অফ লাইট, এই দুটোকে মিলিয়ে মিশিয়ে কিছু কথাবার্তা বলতে হবে। আচ্ছা, এখানে যেহেতু একটুখানি জায়গা ফাঁকা আছে, আমি এখান থেকে দুটো ইম্পর্টেন্ট মানে এমসিকিউর কোশ্চেন সেখানে জাস্ট বলে দিই। প্রথম কথা হচ্ছে যে ধরো স্পিড অফ লাইট যদি তুমি দেখো, মানে এটা হচ্ছে ইন ভ্যাকুয়াম আর কি, স্পিড অফ লাইট ইন ভ্যাকুয়াম, এই সিটা তোমার ম্যাক্সওয়েলস ইলেকট্রোম্যাগনেটিক থিওরি অনুযায়ী এটা 1/√অফ এপসাইলন 0 ইন্টু মিউ 0 হয়, যেখানে এপসাইলন 0টাকে বলা হয় অ্যাবসলিউট পারমিটিভিটি অফ দ্য ভ্যাকুয়াম, এটা হচ্ছে তোমার অ্যাবসলিউট পারমিটিভিটি অফ দ্য ভ্যাকুয়াম, আর মিউ 0টাকে বলা হয় অ্যাবসলিউট পারমিয়েবিলিটি অফ ভ্যাকুয়াম। অ্যাবসলিউট পারমিটিভিটি অফ দ্য ভ্যাকুয়াম আর অ্যাবসলিউট পারমিএবিলিটি অফ দ্য ভ্যাকুয়াম, হ্যাঁ, এই ভ্যালুগুলোকে তুমি বসাও, তাহলে তুমি সেখান থেকে তোমার একদম সরাসরি স্পিড অফ লাইটটা পৌঁছে যেতে পারবে। এইটা। আর একটা কি কথা বলেছিলাম, আর একটা যেটা বললাম সেটা হচ্ছে যে দ্য টার্ম photon was introduced by Sir Gilbert Newton Lewis। এটা এই দুটো ইম্পর্টেন্ট জিনিস একটুখানি মনে রাখ, ঠিক আছে? আচ্ছা, এবারে দেখ, তো একটা জিনিস দেখো, মানে আমরা এই ম্যাক্সওয়েলস ইলেকট্রোম্যাগনেটিক থিওরি আর তোমার কোয়ান্টাম থিওরি অফ লাইট এই দুটোকে মিলেমিশিয়ে কতগুলো জিনিস একটুখানি করতে পারি। আচ্ছা, করার আগে লাইটকে, মানে ম্যাক্সওয়েলস ইলেকট্রোম্যাগনেটিক থিওরি অনুযায়ী লাইটকে যখন তুমি ওয়েভ বলছো, তাহলে সেই ওয়েভের সঙ্গে অ্যাসোসিয়েটেড বেশ কিছু কিছু প্রপার্টি আছে, তার ফ্রিকোয়েন্সি, তার ওয়েভ লেন, তার ওয়েভ নাম্বার ইত্যাদি আছে, তো সেইগুলো একটুখানি আমাকে বলে নিতে হবে। দেখো, তাহলে আমি কতগুলো টার্ম একটুখানি ইন্ট্রোডিউস করি যেটা তোমার রিলেটেড টু লাইট। তাহলে সাম কনসেপ্ট রিলেটেড টু লাইট অর ওয়েভ যদি আমি দেখি, এটা দেখে সেগুলো ধরো, তুমি ধরো প্রথমে বললাম ফ্রিকোয়েন্সি, যেটাকে নিউ দিয়ে এক্সপ্রেস করা হয় ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি কথাটার মানে কি? না, ফ্রিকোয়েন্সি কথাটার মানে হচ্ছে নাম্বার অফ কমপ্লিট অসিলেশন পার সেকেন্ড, প্রতি সেকেন্ডে কতগুলো কমপ্লিট অসিলেশন হচ্ছে। তাহলে দিস ইজ দ্য টোটাল নাম্বার অফ total number of complete oscillation per second। এক সেকেন্ডে কতগুলো কমপ্লিট অসিলেশন হচ্ছে।
মানে ধরো কোনো একটা পিরিয়ডিক মোশন তুমি কনসিডার করলে, ধরে নাও হয়তো সূর্যকে কেন্দ্র করে পৃথিবী ঘুরছে, বা কোনো একটা নিউক্লিয়াসকে কেন্দ্র করে ধরে নাও তোমার কোনো একটা ইলেকট্রন ঘুরছে, তাহলে 1 সেকেন্ডে কতবার ঘুরবে, সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। বা তুমি অন্যভাবে ভাবতে পারো, ধরে নাও একটা পেন্ডুলাম আছে, এই পেন্ডুলাম তো তোমার দুলছে, ঠিক আছে, একটা পেন্ডুলাম আছে, পেন্ডুলামটা দুলছে এই এই ধরো একটা পেন্ডুলাম তোমার দুলছে, তাহলে এই যে পেন্ডুলামটা দুলছে, তাহলে ধরো তুমি এইখান থেকে স্টার্ট করলে, তাহলে এইখান থেকে এই পর্যন্ত গেল, করে আবার একবার এখানে ফিরে এলো, এটা একটা ফুল অসিলেশন হলো, আবার গেল আবার ফিরে এলো, সেকেন্ড অসিলেশন। এইরকম ভাবে 1 সেকেন্ডে কতগুলো অসিলেশন হচ্ছে। আর যখন রোটেশন করছে, একবার পুরো এখান থেকে গেল, গিয়ে এই পর্যন্ত চলে এলো, একবার ঘোরা হলো, আবার সেকেন্ড টাইম ঘুরলো। তো এইরকম ভাবে 1 সেকেন্ডে কতগুলো কমপ্লিট অসিলেশন হচ্ছে, সেটা হচ্ছে তোমার ফ্রিকোয়েন্সি। আচ্ছা, ফ্রিকোয়েন্সি যদি তুমি এসআই ইউনিট দেখো, সেটা কি হবে? এসআই ইউনিট হচ্ছে 1 সেকেন্ডে, মানে সেকেন্ড ইনভার্স হবে, আর এটাকে বলা হয় হার্জ, মানে সেকেন্ড ইনভার্স অফ হার্জ, এটা হচ্ছে তার ফ্রিকোয়েন্সি এসআই ইউনিটটা। ঠিক আছে, নেক্সট যেটা লাগবে সেটা হচ্ছে তোমার ওয়েভলেন্থ। ওয়েভলেন্থকে ল্যামডা দিয়ে এক্সপ্রেস করতে হয়। আচ্ছা, ওয়েভলেন্থটা কি? না, ওয়েভলেন্থ বাই ডেফিনেশনটা হচ্ছে তোমার একটা কমপ্লিট অসিলেশন হলে সে কতখানি পাথ যাচ্ছে, ঠিক আছে। তাহলে ওয়েভলেন্থটা হচ্ছে তোমার ডিস্টেন্স ট্রাভেল ট্রাভেল পার অসিলেশন, মানে প্রতি অসিলেশনে যে সে কতখানি ডিস্টেন্স ট্রাভেল করতে পারছে সেইটা। আচ্ছা, ব্যাপারটা কিরকম? তো একটা ওয়েভকে যে তুমি যদি এইরকম করে আঁকো, একটা ওয়েভকে ধরো তুমি আঁকছো, তো একটা ওয়েভকে তুমি এইরকম করে অসিলেট করছো, সেরকম তুমি আঁকলে একটা ওয়েভ, ঠিক আছে। তো দেখো, তাহলে এই যে ধরো যে কোনো একটা এই জায়গা থেকে আপনি এই জায়গা পর্যন্ত এতখানি ডিস্টেন্স, মানে বেসিক্যালি এইটা হচ্ছে তোমার ওয়েভ লেন্থ। দেখো এখান থেকে স্টার্ট করলো, একবার ফুল অসিলেশন হয়ে গেল, যেখান থেকে শুরু করেছিল সেখানে চলে এলো, ওর একটা ফুল অসিলেশন। তাহলে এই যে লেন্থটা, সেটাই বেসিক্যালি তোমার ওয়েভ লেন্থ, ঠিক আছে। এটা তার মানে ওয়েভ লেন্থটা হচ্ছে ডিস্টেন্স ট্রাভেলড পার অসিলেশন। তার সিজিএস ইউনিট যদি তুমি সেন্টিমিটারে বলো, এসআই ইউনিট সাথে মিটারে বেরোবে, মানে তো ডিস্টেন্স ব্যাপার, মানে ওয়েভ লেন্থ মানে বেসিক্যালি একটা ডিস্টেন্স। 1 সেকেন্ড তোমার একটা অসিলেশনের সাথে কতখানি ডিস্টেন্স যাচ্ছে, তো একটা অসিলেশনের সাথে কতখানি ডিস্টেন্সটা যাচ্ছে, সেটা খুব সার্টেনলি তুমি সেন্টিমিটার বা মিটার ইউনিটে এক্সপ্রেস করবে, সেটা হচ্ছে ওয়েভ লেন্থ। আচ্ছা, এবারে দেখো যেটা হচ্ছে যে একটা ইম্পর্টেন্ট রিলেশন, যদি ফ্রিকোয়েন্সি নিউ হয় আর ওয়েভ লেন্থ যদি ল্যামডা হয়, তাদের যে গুণফলটা সেটাই বেসিক্যালি ভেলোসিটি হবে। হ্যাঁ, লাইটের জন্য সেই ভেলোসিটিটাই স্পিড অফ লাইট, কিন্তু অন্যান্য ওয়েভের ক্ষেত্রে যদি তুমি দেখো যে ফ্রিকোয়েন্সির সঙ্গে ওয়েভ লেন্থ গুণ করলে হচ্ছে তোমার অ্যাকচুয়ালি ভেলোসিটিটা বেরোয়। কেন? খুব স্বাভাবিক, ওয়েভ লেন্থটা হচ্ছে একটা কমপ্লিট অসিলেশন জন্য কতখানি পাথ যায়, আর নিউটা হচ্ছে 1 সেকেন্ডে কতগুলো কমপ্লিট অসিলেশন হয়। 1 সেকেন্ডে কতখানি পাথ যাবে, নিউ ইন্টু ল্যামডা। নিউ ইন্টু ল্যামডা সেটা হচ্ছে ভেলোসিটি। হ্যাঁ, তাহলে এই যে ফ্রিকোয়েন্সির সঙ্গে ওয়েভ লেন্থ গুণ করলে ভেলোসিটি হবে, মানে ভিটা হচ্ছে ভেলোসিটি বা স্পিড বলা ভালো, স্পিড অফ দ্য ওয়েভ, ওয়েভ এটা। এবার যদি লাইট হতো, ফর লাইট নিউ ইন্টু ল্যামডা, তোমাকে জাস্ট স্পিড অফ লাইট সি দিয়ে এক্সপ্রেস করতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে ওয়েভ লেন্থ। আচ্ছা, আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, যেটা খুব লাগবে তোমাদের, যেটা আমরা বোর্ড থিওরি করার সময় আমরা অলরেডি করেছি, সেটা হচ্ছে ওয়েভ নাম্বার। ওয়েভ নাম্বার, ওয়েভ নাম্বারটাকে নিউ বার দিয়ে এক্সপ্রেস করা হচ্ছে। ওয়েভ নাম্বার এটা নিউ বার দিয়ে এক্সপ্রেস করা হচ্ছে। তো ওয়েভ নাম্বারটা কি? না, ওয়েভ নাম্বারটা বেসিক্যালি হচ্ছে যে একটা কমপ্লিট অসিলেশন, সরি, মানে পার ইউনিট লেন্থে কতগুলো কমপ্লিট অসিলেশন হচ্ছে। এবার ওয়েভ নাম্বার হচ্ছে বেসিক্যালি নাম্বার অফ কমপ্লিট ওয়েভস পার
ইউনিট লেন্থ। মানে একটা ধরো 1 সেন্টিমিটার তুমি লেন্থ কনসিডার করলে সেই 1 সেন্টিমিটার লেন্থের মধ্যে কতগুলো টোটাল ওয়েভ আছে এইটা। আচ্ছা, পরিষ্কার দেখো যদি তোমার ওয়েভ নাম্বারটা নিউ বার হয় সেটাকে তুমি জাস্ট সিম্পলি 1/λ এরকম ভাবে লিখতে পারো। কেন লিখতে পারছো? কারণ ওয়েভ লেন্থটা হচ্ছে একটা কমপ্লিট ওয়েভের জন্য কতখানি পাথ যায়। এবারে পার ইউনিট লেন্থ কটা কমপ্লিট ওয়েভ থাকবে, তার মানে তুমি কি করবে যে একটা ইউনিট লেন্থ যদি সিজিএসএ করো 1 সেন্টিমিটারকে তুমি জাস্ট একটা ওয়েভের যে করসপন্ডিং ওয়েভ লেন্থ সেটা দিয়ে ভাগ করে দিলেই তুমি ইউনিট লেন্থের মধ্যে কতগুলো ওয়েভ থাকবে তুমি পেয়ে যাবে। যেমন ধরো আমি এরকম যদি বলি যে এই পর্যন্ত টোটাল লেন্থ যদি 1 সেন্টিমিটার হয়, তো পরিষ্কার দেখতে পাবে যেখানে একটা, দুটো, তিনটে ওয়েভ আছে। তার মানে কি হলো, এই 1 সেন্টিমিটারকে একটা ওয়েভের যে করসপন্ডিং লেন্থ বা ওয়েভ লেন্থ সেটা দিয়ে ভাগ করলে তুমি ওয়েভ নাম্বারটা পেয়ে যাও। তো ওয়েভ নাম্বারটা হচ্ছে তোমার সেখানে 1/λ। ঠিক আছে? এইটা। আর এখান থেকে তুমি এই এই যদি তুমি ল্যামডাটাকে এখান থেকে লিখে নাও, ল্যামডাটাকে তোমার ল্যামডাটাকে c/নিউ যেহেতু 1/λ নিউ/c এইরকম ভাবেও লিখতে পারবে। মানে এইটা তোমার জাস্ট নিউ/c এরকম ভাবেও কিন্তু লিখতে পারা যাবে। তো ওয়েভ নাম্বারের সঙ্গে ওয়েভ লেন্থের সম্পর্ক হলো, তার সঙ্গে ফ্রিকোয়েন্সি বা স্পিড অফ লাইটের সম্পর্কটা তোমার হয়ে গেল। আর এর সিজিএস ইউনিট কি হবে? সিজিএস ইউনিট অফ ওয়েভ নাম্বার সেটা হচ্ছে ওয়েভ লেন্থের ইউনিট যদি সেন্টিমিটার হয় তাহলে ওয়েভ নাম্বারের ইউনিট সেন্টিমিটার ইনভার্স হবে। আর এসআই ইউনিট অফ ওয়েভ নাম্বার কত হবে না তোমার মিটার ইনভার্স হবে। ঠিক আছে? ওয়েভ লেন্থের জাস্ট রেসিপ্রোকাল হচ্ছে ইউনিট, সেন্টিমিটার ইনভার্স এবং মিটার ইনভার্সে কিন্তু ওয়েভ নাম্বার বোঝানো হবে। আচ্ছা, এবারে দেখো যেটা ভীষণ ইম্পর্টেন্ট ব্যাপার, এই তিনটে জিনিস খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে? এবার একটা জিনিস দেখো যেটা একটা ইম্পর্টেন্ট রিলেশন এখানে, একটা ইম্পর্টেন্ট রিলেশন যে যদি তুমি ধরে নাও যে লাইট ইজ এ কালেকশন অফ এনার্জি প্যাকেটস, যে এনার্জি প্যাকেটগুলোকে বলা হয় ফোটনস, তাহলে সেই যে ফোটনগুলো তুমি পাচ্ছ সেই ফোটনের এনার্জিটা ই এইটা, সেটাকে আমরা এইচ নিউ লিখি, তাই তো? এটা হচ্ছে এনার্জি, এটা হচ্ছে এইচ নিউ লিখি। আর এটাকে তুমি c/λও লিখতে পারো, কারণ নিউ ইন্টু ল্যামডা যেহেতু সি হয়ে গেছে তার নিউ এর জায়গায় c/λ লিখতে পারো। আবার দেখো 1/λ কিন্তু নিউ বার, তুমি এটাকে চাইলে এইচি নিউ বারও লিখতে পারো। তার মানে এনার্জি, ফ্রিকোয়েন্সি, ওয়েভ লেন্থ এবং ওয়েভ নাম্বার তারা কিন্তু একে অপরের সঙ্গে রিলেটেড। ফ্রিকোয়েন্সি, ওয়েভ লেন্থ, ওয়েভ নাম্বার তারা একে অপরের সঙ্গে রিলেটেড। যদি ফ্রিকোয়েন্সি বা ওয়েভ নাম্বার বাড়ে তার সাথে সাথে এনার্জি বাড়বে, আর যদি ওয়েভ লেন্থ বাড়ে তার সঙ্গে সঙ্গে কিন্তু অ্যাসোসিয়েটেড এনার্জি তোমার কমবে। এবং দেখো এই যে রিলেশনটা খুব ইম্পর্টেন্ট, এখানে প্লাঙ্ক কনস্ট্যান্ট আছে এবং স্পিড অফ লাইট আছে, যেখানে দুটোই তোমার কনস্ট্যান্ট। প্লাঙ্ক কনস্ট্যান্ট এবং স্পিড অফ লাইট যেটা তোমার জানা আছে, তাহলে এনার্জি, ফ্রিকোয়েন্সি, ওয়েভ লেন্থ এবং ওয়েভ নাম্বার এই চারটের মধ্যে যে কোনো তুমি একটা জানলে সেখান থেকে অন্যটা ইজিলি তুমি ট্রান্সফর্ম করতে পারো। ঠিক আছে? এই রিলেশনটা খুব ইম্পর্টেন্ট, ইকুয়াল টু এইচ নিউ ইকুয়াল টু এইচ c/λ ইকুয়াল টু এইচ সি নিউ বার। ঠিক আছে? বোঝা গেল? মানে এটা খুব ইম্পর্টেন্ট যে তোমাকে একটা ইউনিট থেকে আরেকটা ইউনিটে যদি কনভার্সন করতে হয় তুমি এই ফর্মুলাটাকে ব্যবহার করে ফেলতে পারো। এবারে এইখানে একটা ইম্পর্টেন্ট কথা বলি, সেটা হচ্ছে এই যে যদি আমি দেখেছিলাম যে ভ্যাকুয়ামে সমস্ত ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন একটা কনস্ট্যান্ট স্পিড সিতে মুভ করে। তো স্পিডটা কনস্ট্যান্ট কিন্তু তার ফ্রিকোয়েন্সি, ওয়েভ লেন্থ বা ওয়েভ নাম্বার ইত্যাদি আলাদা হতে পারে। তার মানে হচ্ছে যে যে তোমার মানে electromagnetic radiation can have various different values of various different values of frequency or wavelength or wave number or energy। হ্যাঁ, এগুলো হতে পারে। তাহলে based on this we can
classify the electromagnetic radiation in various region. হ্যাঁ, we can কি বললাম, based on these মানে wavelength বা wave number বা frequency বা energy তার উপরে বেস করে we can classify the electromagnetic radiation into various region. ঠিক আছে, this gives electromagnetic radiation spectrum. This gives electromagnetic radiation spectrum. তাই ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন স্পেকট্রাম এইটা সম্বন্ধে মোটামুটি একটা মোটামুটি ধারণা তোমার রাখতে হবে। ঠিক আছে, মোটামুটি ধারণা মানে একদম যে খুব অ্যাবসলিউটলি সব মনে থাকবে সেরকম না, কিন্তু ধারণাটা দরকার। মানে কোন রিজিয়নটা অ্যাকচুয়ালি মানে কোন ফ্রিকোয়েন্সি হলে কোন রিজিয়ন বোঝায় বা কোন ওয়েভলেন্থ হলে কোন রিজিয়ন বোঝায়। এগুলো ভিজিবল রিজিয়ন তোমার তো জানাই আছে, তার ওয়েভলেন্থ 400 থেকে 700 বা 400 থেকে 800 ন্যানোমিটার বা 4000 থেকে 8000 অ্যাংস্ট্রম, এই ধরনের কিছু জিনিসপত্র জানা আছে। কিন্তু এক্স এ কোন রিজিয়নটা, মাইক্রোওয়েভ রিজিয়ন কোন রিজিয়নটা, আইআর রিজিয়ন কোন রিজিয়নটা, হ্যাঁ, গামারে রিজিয়ন কোন রিজিয়নটা, এগুলো সম্বন্ধে কিন্তু একটা ধারণা থাকার দরকার আছে। সেই জন্য আমরা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন স্পেকট্রামটাকে একটুখানি দেখতে চাই। ঠিক আছে, তো চলো তাহলে আমরা যেটা করছি এখন সেটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন স্পেকট্রাম। ধরো আমরা করছি ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন স্পেকট্রাম। আচ্ছা, কি করছি দেখো, যে আমি জাস্ট তোমার এনার্জি অর ফ্রিকোয়েন্সি অর ওয়েভ নাম্বার ধরো এদিক থেকে এদিকে ইনক্রিজ করছে সেই রকম ভাবে দেখছি, আর ওয়েভ লেন্থ ধরলে এদিক থেকে এদিকে তোমার বেশি করে ডিক্রিজ করছে। উল্টো দিকে করলে হচ্ছে তোমার মানে এটা যদি ধরো এদিক থেকে এদিকে গেলে এটা ডিক্রিজ করবে, আর ওয়েভ লেন্থের টার্মসে এদিক থেকে এদিকে গেলে সেটা বেশি করে তোমার ইনক্রিজ করবে। মানে আমি একটা টেবিলের মতো করব, যে টেবিলে বাঁদিক থেকে ডান দিকে গেলে তোমার এনার্জি বা ওয়েভ নাম্বার বা ফ্রিকোয়েন্সি সেটা বাড়ে আর ওয়েভ লেন্থটা কমে, আর ডান দিক থেকে বাঁ দিকে গেলে এনার্জি বা ফ্রিকোয়েন্সি বা ওয়েভ নাম্বারটা সেটা ডিক্রিজ করবে, ওয়েভ লেন্থটা হচ্ছে তোমার ইনক্রিজ করবে। আচ্ছা, তার মধ্যে প্রথম যে জায়গাটা আমাদের দরকার সেটা হচ্ছে তোমার ইউবি ভিজিবল রিজিয়ন। এই ইউবি ভিজিবল রিজিয়নটা হচ্ছে তোমার প্রথম ইম্পর্টেন্ট জায়গা। এটা ইউবি ভিজিবল রিজিয়ন। আর তারপরে যে রিজিয়নটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এক্স রে রিজিয়ন। তারপরে যে রিজিয়নটা দরকার সেটা হচ্ছে গামা রে রিজিয়ন। এক্স রে রিজিয়ন আর গামা রে রিজিয়ন। রিজিয়নটাকে আলাদা করে লিখছি না, মানে ধরো বোঝাই যাচ্ছে ইউভি ভিজিবল, এক্স রে এবং গামা রে। ইউভি ভিজিবল, এক্স রে আর গামা রে। আচ্ছা, এবারে ঠিক একই রকম করে বাঁদিকেও আরো কিছু কিছু জিনিস থাকবে। ইউভি ভিজিবল থেকে জাস্ট কম এনার্জি হচ্ছে ইনফ্রারেড বা আইআর থাকে, তার থেকে আরো কম এনার্জিতে তোমার মাইক্রোওয়েভ থাকে, মাইক্রোওয়েভ রিজিয়ন, আর তার থেকেও কম এনার্জি তোমার রেডিও ওয়েভ থাকে, রেডিও ওয়েভ। ঠিক আছে, আচ্ছা এবারে যখন আমি ভাগটাকে করব কিসের বেসিসে ভাগ করছি, না ফ্রিকোয়েন্সি বা এনার্জি বা ওয়েভ নাম্বার বা ওয়েভ লেন্থের রেসপেক্টে ভাগটাকে করছি। আর আমাদের সবসময় সুবিধা হবে যদি ওয়েভ নাম্বারের টার্মসে পুরোটাকে করি। আচ্ছা, প্রথমে দেখো একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যে ওয়েভ লেন্থ ফর ভিজিবল লাইট সেটা কত হয় না 400 থেকে মোটামুটি 800 ন্যানোমিটার। তার মানে 400 থেকে 800 ইন্টু 10⁻⁻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 ⁻
ধরো -9 মিটার হতো অর্থাৎ 10⁻⁷ সেন্টিমিটার হলো। মানে ন্যানোমিটার থেকে মিটারে করতে গেলে 10⁻⁹ দিয়ে গুণ করতে হবে। আবার মিটার থেকে সেন্টিমিটারে গুণ করতে গেলে আরো 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে ওভারঅল 10⁻⁷ হয়ে গেল। তার মানে এটা কত হয়ে গেল? 4 থেকে 8 ইন্টু 10⁻⁻, তোমার এই আচ্ছা আচ্ছা এইটা হচ্ছে মোটামুটি 400 থেকে 800 ইন্টু 10⁻⁷ সেন্টিমিটার, এরকম একটা অর্ডার। আচ্ছা, এটা কার? এটা হচ্ছে ভিজিবল রিজিয়ন, যে ভিজিবল রিজিয়নটা আমরা কিন্তু খালি চোখে দেখতে পাচ্ছি সেইটা। আচ্ছা, এবারে ইউভি রিজিয়নটা কি হবে? ইউভি রিজিয়নের না এনার্জি তার থেকে বেশি হয়, মানে ভিজিবলের থেকে আল্ট্রাভায়োলেটের এনার্জি যদি বেশি হয় তার ওয়েভলেন্থটা কম হবে। তাহলে ল্যামডা ফর যদি তুমি ইউভি ভিজিবল রিজিয়নটাকে থাকো, সেটা টিপিক্যালি ধরা হয় 10 থেকে অ্যারাউন্ড তোমার 1000। দেখো আমি যদি এখানে 800 লিখেছি, ওই মোটামুটি একটু ব্রড ভাগ করার জন্য একদম স্পেসিফিক 800 না করে একটু বাড়িয়ে দিয়ে 10 থেকে 1000 ন্যানোমিটার, এইটা হচ্ছে তোমার বেসিক্যালি ইউভি ভিজিবল রিজিয়নটা এইটা। বা তুমি এটাকে লিখতে পারো ন্যানোমিটারের জায়গায় 10⁻⁷ যদি তুমি বসিয়ে দাও, তার মানে 10⁻⁻4 থেকে 10⁻⁻6 থেকে 10⁻⁴, থেকে 10⁻⁴ সেন্টিমিটার, এই অর্ডারে। মানে কি করছি বুঝতে পারছো তো? 400 থেকে 700, 400 থেকে 800 ছিল। এবারে ইউভির এনার্জিটা বেশি, মানে ওয়েভলেন্থটা কম, সেটাকে আরেকটু কমিয়ে যাচ্ছে 10 ন্যানোমিটার পর্যন্ত গেলে। আর ভিজিবল রিজিয়নটা তোমার লাল আলোটা হচ্ছে 800 ন্যানোমিটারে, লালের থেকে আরেকটু মানে 800টা মানে একটু বাজে বেশ ভাগ হয় বলে আমি 800 থেকে আরেকটু বাড়িয়ে 1000 ন্যানোমিটার পর্যন্ত নিয়ে নিলাম। তা 10 থেকে 1000 ন্যানোমিটার এই রিজিয়নটাকে বলা হচ্ছে ইউভি ভিজিবল রিজিয়ন, যার ওয়েভলেন্থটা তার মানে হয়ে যাচ্ছে কত? 10⁻⁶ থেকে 10⁻⁴ সেন্টিমিটার। কারণ ন্যানোমিটার মানে হচ্ছে 10⁻⁷ মিটার। তুমি বসিয়ে দাও, বসিয়ে দিলে তোমার 10⁻⁶ থেকে 10⁻⁴ সেন্টিমিটার পেতে। আচ্ছা, তাহলে ওয়েভ নাম্বারটা কি হবে? ওয়েভ নাম্বারটা কিন্তু 1/λ, তার রিজিয়নটা কত হবে? 10⁴ থেকে 10⁶ সেন্টিমিটার ইনভার। দেখো যখন ওয়েভ লেন্থ 10⁻⁻6 সেন্টিমিটার, ওয়েভ নাম্বারটা হয়ে যাবে 10⁶। আর যখন ওয়েভ লেন্থ 10⁻⁴ সেন্টিমিটার, তখন ওয়েভ নাম্বারটা যে 10⁴, তার মানে ওয়েভ নাম্বারটা 10⁴ থেকে 10⁶ সেন্টিমিটার ইনভার, এরকম অর্ডার। তার মানে ইউভি ভিজিবল রিজিয়নে ওয়েভ নাম্বারটা কত হচ্ছে? তোমার 10⁴ থেকে 10⁻⁶ এত সেন্টিমিটার ইনভার। এটা হচ্ছে তোমার ইউভি ভিজিবল লাইটে তোমার ওয়েভ নাম্বারটা, হ্যাঁ, 10⁴ থেকে 10⁶ সেন্টিমিটার ইনভার। তো এইটুকু তুমি জাস্ট মনে রাখলে। আচ্ছা, বাকিগুলো মনে রাখা তোমার পক্ষে সহজ। তুমি কি করবে না, এক্সরেটা তার এনার্জিটা বেশি হয়, এবং বেশি হয়ে কতটা বেশি হবে না 100 গুণ বেশি পর্যন্ত তুমি অ্যালাউ করবে 10⁶ থেকে 10⁸ সেন্টিমিটার ইনভার্স ওয়েভ নাম্বারটা। গামার এটা কত? 10⁸ থেকে 10⁻⁻10 সেন্টিমিটার ইনভার্স, এরকম। আচ্ছা, যখন আইআরে আসবো তার ওয়েভ নাম্বারটা কমবে, কমে গিয়ে কত হবে? 10² থেকে 10⁴ সেন্টিমিটার ইনভার্স। দেখো তোমার আবার 100 গুণ কমে গেছে, 10⁴ থেকে 10⁶ ছিল, এখন হয়ে গেল 10⁻² থেকে 10⁴ এইটা। আর মাইক্রোওয়েভে যখন যাবে তখন সেটা হয়ে যাবে 1 থেকে 100 10² সেন্টিমিটার ইনভার্স। তোমার ওয়েভ লেন্থ হলে বাড়তো, আমি ওয়েভ নাম্বার করছি, যেটা রেসিপ্রোকাল অফ ওয়েভ লেন্থ, সেটা তোমার অ্যাকচুয়ালি গ্র্যাজুয়ালি কমছে। আর রেডিও ওয়েভ রিজিয়নটা একটু বেশ বড় রিজিয়ন, এটাকে ধরে নেওয়া হয় 10⁻⁴ থেকে 1 সেন্টিমিটার ইনভার্স। সেটা হচ্ছে ওয়েভ, মানে ওয়েভ নাম্বার এই রিজিয়ন। আচ্ছা, এই ইউভি ভিজিবল যে লাইটটা, এই ইউভি ভিজিবল লাইটটা কেন ইম্পর্টেন্ট? যেটা হচ্ছে যে তুমি যদি ধরো দুটো ইলেকট্রনিক এনার্জি লেভেলস আছে, যদি তোমার ডেল্টা ইটা হচ্ছে তোমার দুটো ইলেকট্রনিক এনার্জি লেভেল অফ দ্য ভ্যালেন্স ইলেকট্রন, মানে পরমাণু সবচেয়ে বাইরের কক্ষ ইলেকট্রনগুলোকে হবে ভ্যালেন্স ইলেকট্রন, সেরকম দুটো পাশাপাশি ইলেকট্রনিক লেভেলের মধ্যে এনার্জি গ্যাপটাকে তুমি যদি এইচ দিয়ে ভাগ করো, তাহলে তুমি হচ্ছে এই রিজিয়নের ফ্রিকোয়েন্সিটাকে পাবে। তাহলে এই রিজিয়নের ফ্রিকোয়েন্সিটাকে পেতে গেলে তোমার দুটো ইলেকট্রনিক লেভেলের এনার্জি গ্যাপকে এইচ দিয়ে ভাগ করলে তুমি এই ফ্রিকোয়েন্সিটাকে পাও। আর এবারে দুটো ইলেকট্রনিক লেভেলের মধ্যে এনার্জি গ্যাপ
এই ইলেকট্রন যদি কিন্তু তোমার কোর ইলেকট্রন অর্থাৎ নিউক্লিয়াসের কাছের ইলেকট্রন হয়, তখন দেখতে পাওয়া যায় যে তুমি হাইড্রোজেন অ্যাটম প্রবলেমের ক্ষেত্রে দেখবে যে পাশাপাশি দুটো লেভেলের মধ্যে এনার্জি গ্যাপটা গ্র্যাজুয়ালি কমতে থাকে। অর্থাৎ নিউক্লিয়াসের কাছে যখন থাকবে দুটো লেভেলের মধ্যে এনার্জি গ্যাপটা বেশি, নিউক্লিয়াস থেকে যখন তোমার অনেকটা দূরে চলে যাচ্ছে অর্থাৎ পরমাণু সবচেয়ে বাইরের কক্ষের দিকে চলে যাচ্ছে, হ্যাঁ, তখন হচ্ছে তোমার ওটা এনার্জি গ্যাপটা হচ্ছে তোমার কমছে। তাই এনার্জি গ্যাপটা কম, তাকে এইচ দিয়ে ভাগ করলে যে ফ্রিকোয়েন্সিটা বেরোবে সেটা ইউভি ভিজিবল রিজিয়নের মধ্যে বেরোবে। কোর ইলেকট্রন তাদের যে এনার্জি গ্যাপটা তাকে এইচ দিয়ে ভাগ করে যে ফ্রিকোয়েন্সিটা বেরোবে সেটা তোমার বেসিক্যালি এক্স রে রিজিয়নের মধ্যে বেরোবে। আচ্ছা, এবারে দুটো নিউক্লিয়ার এনার্জি লেভেল, এই নিউক্লিয়ার এনার্জি লেভেল তাদের মানে তুমি যখন রেডিও অ্যাক্টিভিটি দেখবে, তেজস্ক্রিয়তা দেখবে, তেজস্ক্রিয়তা না বিভিন্ন রকম ফিশন ফিউশন এই ধরনের সব রিয়াকশন হয়, সেখানে ইনিশিয়ালি যে নিউক্লিয়াসটা তৈরি হয় সেটা তোমার আনস্টেবল কন্ডিশনে তৈরি হয় বা মানে তার এনার্জির হায়ার এনার্জি লেভেলে তৈরি হয়। আর হায়ার এনার্জি লেভেল থেকে লোয়ার এনার্জি লেভেলে যদি নেমে আসে তখন কি করে তোমরা জানো গামা রেডিয়েশনটা ছাড়ে। তার মানে দুটো নিউক্লিয়ার এনার্জি গ্যাপকে তুমি যদি এইচ দিয়ে ভাগ করো তাহলে যে ফ্রিকোয়েন্সিটা বেরোবে সেটা তোমার গামা রে রিজিয়নে বেরোবে। আচ্ছা, এবারে ধরো কোন একটা মলিকুলে ভাইব্রেশনাল মোশন আছে, দুটো ভাইব্রেশনাল লেভেলের মধ্যে এনার্জি গ্যাপ, তাকে যদি এইচ দিয়ে ভাগ করো তাহলে আইআর রিজিয়নের ফ্রিকোয়েন্সিটা বেরোবে। দুটো রোটেশনাল এনার্জি গ্যাপ, তাকে যদি এইচ দিয়ে ভাগ করো তাহলে তোমার মাইক্রোওয়েভ রিজিয়নের ফ্রিকোয়েন্সিটা বেরোবে। আর তোমার যদি দুটো স্পিন স্টেট, সেটা ইলেকট্রনিক স্পিন হতে পারে, নিউক্লিয়াসের স্পিন হতে পারে, দুটো ইলেকট্রনিক স্পিন স্টেট বা নিউক্লিয়ার স্পিন স্টেট, তাদের এনার্জি গ্যাপটাকে এইচ দিয়ে ভাগ করে যে ফ্রিকোয়েন্সিটা বেরোবে সেই ফ্রিকোয়েন্সিটা হচ্ছে রেডিও ওয়েভ রিজিয়নের মধ্যে হবে। তার মানে দেখো যে আমি কেন ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন স্পেকট্রামে এই কতগুলো স্পেসিফিক সিরিজ বা স্পেসিফিক জায়গা নিয়ে ইন্টারেস্টেড, কারণ প্রত্যেকটা জায়গা হচ্ছে তোমার যে কোন একটা পার্টিকুলার মলিকুলে যে বিভিন্ন রকমের মোশন থাকতে পারে। তুমি জানো ইলেকট্রনের স্পিন আছে, ঠিক একই রকমভাবে প্রোটন বা নিউক্লিয়াস তারও স্পিন থাকে। দুটো স্পিন স্টেট তাদের মধ্যে এনার্জি গ্যাপ খুব কম হয়, তাকে এইচ দিয়ে ভাগ করলে এই ফ্রিকোয়েন্সি তুমি মানে এই রিজিয়নের ফ্রিকোয়েন্সিটাকে পাবে। মানে কোনো একটা একটা মলিকুল যখন রোটেট করে, হ্যাঁ, রোটেশনের জন্য একটা এনার্জি গ্যাপ থাকে, তাকে এইচ দিয়ে ভাগ করলে তুমি একটা ফ্রিকোয়েন্সি পাবে যেটা মাইক্রোওয়েভ রিজিয়নের মধ্যে পড়ে। দুটো ভাইব্রেশনাল লেভেলের মধ্যে এনার্জি গ্যাপ তাকে এইচ দিয়ে ভাগ করে যে ফ্রিকোয়েন্সিটা বেরোবে সেটা তোমার আইআর রিজিয়নের মধ্যে পড়ে। দুটো ইলেকট্রনিক এনার্জি লেভেল, যে ইলেকট্রনিক এনার্জি লেভেলগুলো বেসিক্যালি হচ্ছে তোমার ভ্যালেন্স ইলেকট্রন, তাদের এনার্জি দুটো লেভেলের মধ্যে এনার্জি গ্যাপকে এইচ দিয়ে ভাগ করলে যেটা পাবে তুমি বেসিক্যালি এটা পেলে, মানে কি বলে ইউভি ভিজিবল রিজিয়নের ফ্রিকোয়েন্সিটা পেলে। কোর ইলেকট্রনিক এনার্জি গ্যাপ সেটা আরেকটু বেশি হয়, সেখানে যে এনার্জি গ্যাপটা তাকে এইচ দিয়ে ভাগ করলে তুমি জাস্ট এক্স রে রিজিয়নের লাইটকে পেলে। আর উল্টো দিকে যখন কোনো একটা রেডিও অ্যাক্টিভ ফিশন ফিউশন ইত্যাদি হচ্ছে সেইখানে যদি তোমার ওই এটাকে বলা হয় মানে মানে একটা নিউক্লিয়াস থেকে আরেকটা নিউক্লিয়াস যখন তৈরি হচ্ছে ন্যাচারাল বা আর্টিফিশিয়াল তেজস্ক্রিয়তার থ্রু দিয়ে, তখন শুরুতে যে নিউক্লিয়াসটা তৈরি হবে সেটা হচ্ছে একটুখানি এক্সাইটেড স্টেটে তৈরি হবে। সেই এক্সাইটেড স্টেট থেকে যখন লোয়ার লেভেলে নেমে আসছে তখন সে একটা রেডিয়েশন ছাড়ছে, যে গামা রে রেডিয়েশন। তার মানে দুটো নিউক্লিয়ার লেভেলের মধ্যে এনার্জি গ্যাপ সেটা অ্যাকচুয়ালি এইচ নিউর সঙ্গে সমান, অর্থাৎ দুটো নিউক্লিয়ার এনার্জি লেভেলের মধ্যে এনার্জি গ্যাপকে এইচ দিয়ে ভাগ করলে তুমি সেখান থেকে যে ফ্রিকোয়েন্সিটা পাচ্ছ সেটা হচ্ছে তোমার গামা রে রিজিয়নের মধ্যে পড়ছে। আচ্ছা, ইউভি ভিজিবল রিজিয়নে একটা স্পেকট্রোস্কোপি করতে হয় যাকে বলা হয় ইলেকট্রনিক স্পেকট্রোস্কোপি। এই রিজিয়নে যেটা হয় সেটা ইলেকট্রনিক স্পেকট্রোস্কোপি। আচ্ছা, ইলেকট্রনিক স্পেকট্রোস্কোপিটা যেহেতু ইউভি ভিজিবল রিজিয়নের লাইট ব্যবহার করছে, তাকে ওই জন্য অনেক সময় ইউভি ভিজিবল স্পেকট্রোস্কোপিও বলা হয়। তাকে ইউভি ভিজিবল স্পেকট্রোস্কোপিও তখন বলা হয়। আচ্ছা, এক্স রে রিজিয়নে হচ্ছে এক্স রে ফটো ইলেকট্রন স্পেকট্রোস্কোপি হয়। এক্স রে ফটো ইলেকট্রন স্পেকট্রোস্কোপি এইখানে যেটা হয়, এই স্পেকট্রোস্কোপিটার নাম হচ্ছে মসবাউয়ার স্পেকট্রোস্কোপি। মানে তোমার গামা রে রিজিয়নে একটা পার্টিকুলার স্পেকট্রোস্কোপি হয় যাকে বলা হয় মসবাউয়ার স্পেকট্রোস্কোপি। আচ্ছা, আইআর রিজিয়নে যেটা হয় সেটা হচ্ছে ভাইব্রেশনাল স্পেকট্রোস্কোপি। স্পেকট্রোস্কোপি আর একে তুমি বলতে পারো আইআর স্পেকট্রোস্কোপি। এইখানে যেটা পাবে সেটা হচ্ছে তোমার রোটেশনাল স্পেকট্রোস্কোপি।
কোনো একটা পার্টিকুলার মলিকুলার রোটেশনকে ইনভলভ করে যে স্পেক্ট্রাল রোটেশন স্পেকট্রোস্কোপি, অনেক সময় একে বলা হয় মাইক্রোওয়েভ স্পেকট্রোস্কোপি। আর এক্ষেত্রে যেটা হয় নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্স এনএমআর হয়, আর ইলেকট্রন প্যারাম্যাগনেটিক রেজোনেন্স ইপিআর হয়। এই এনএমআর ইপিআর ইলেকট্রন প্যারাম্যাগনেটিক রেজোনেন্স আর নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্স। হ্যাঁ, এইটা অনেক সময় এটাকে তুমি ইপিআর না বলে ইএসআরও বলতে পারো, ইলেকট্রন স্পিন রেজোনেন্স স্পেকট্রোস্কোপি। এইগুলো হচ্ছে তোমার রেডিও বিজ্ঞানের হতে হয়। তার মানে যে আমাদের ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন স্পেকট্রাম অর্থাৎ টোটাল যে আলোর জগৎটা আর কি, লাইটটা, সেই লাইটের যে বিভিন্ন রিজিয়ন গুলো আছে, যে রিজিয়ন গুলো অ্যাকচুয়ালি কোথাও না কোথাও আমাদের কাজে লাগবে। দেখো আমরা যখন বামার সিরিজের কথা বলেছিলাম, লাইমান, বামার, পার্সেন, ব্র্যাকেট, ফান, তুমি দেখেছিলে যে দুটো ইলেকট্রনিক এনার্জি লেভেলের মধ্যে গ্যাপটা, সেটা বেসিক্যালি n = 1 থেকে 2 এর গ্যাপ বেশি, 2 থেকে 3 কম, 3 থেকে 4 কম, ইত্যাদি ইত্যাদি। যখন এনার্জি গ্যাপ বেশি তার করসপন্ডিং ফ্রিকোয়েন্সিটা বেশি। দেখো যেটা বলছিলাম যে যখন তোমার দেখো যখন করছিলে মানে আমাদের হাইড্রোজেন অ্যাটম স্পেকটা যখন দেখেছিলে, লাইমান, বামার, পার্সেন, ব্র্যাকেট, ফান, দেখো বামার সিরিজটা ইউভি ভিজিবল রিজিয়নে হয়েছিল, মানে বেসিক্যালি সরি বামার সিরিজটা ভিজিবল রিজিয়নে হয়েছিল, লাইমান সিরিজটা ইউভি রিজিয়নে হয়েছিল। কিন্তু বাকি যেগুলো তোমার ধরো বামারের পরে হচ্ছে পার্সেন, ব্র্যাকেট, ফান, এইগুলো সব হচ্ছে আইআর রিজিয়নে। তার মানে ইউভির এনার্জিটা বেশি, দুটো লাইমান সিরিজ n = 1 থেকে 2 এর এনার্জি গ্যাপটা কিন্তু বেশি, সেই জন্য তুমি ওটা ইউভি রিজিয়নে পেলে। 2 থেকে 3 এর মধ্যে এনার্জি গ্যাপটা তার থেকে একটু কম, যেটা ভিজিবল রিজিয়নে পড়লো। এবার 3 থেকে 4 বা 4 থেকে 5 বা 5 থেকে 6 এই এনার্জি গ্যাপগুলো আরো কমে যাচ্ছে, আরো কমে গেল, সেইগুলো তোমার বেসিক্যালি আইআর রিজিয়নের মধ্যে পড়ে যায়। এরপরে যখন পড়ে আর কি, মানে বিভিন্ন রকমের স্পেকট্রোস্কোপি পড়বে বা সলিড স্টেট যখন পড়বে, তখন দেখবে এক্স রে ডিফ্র্যাকশন করা হচ্ছে, এই যে ফটো ইলেকট্রনিক স্পেকট্রোস্কোপি, এবং তার সঙ্গে সঙ্গে তোমার এক্স রে ডিফ্র্যাকশন যেটা হয়, এই এক্স রে ডিফ্র্যাকশন মানে তোমাদের হাড়টার ভাঙলে আর কি, হাড় ভাঙলে যে রিজিয়নের লাইট অ্যাকচুয়ালি দরকার পড়ে সেটা হচ্ছে এক্স রে। এক্স রে হচ্ছে তোমার চামড়াকে ভেদ করে চলে যেতে পারছে, কিন্তু হাড়কে ভেদ করে যেতে পারছে না, কিন্তু হাড়ের ছবিটা তুমি ঠিকঠাক করে পাচ্ছ আর পাচ্ছ, ঠিক আছে? এক্স রে ব্যবহার করা হয় এটা। আর গামারে তার ওয়েভলেন্থ খুব কম বলে তার পেনিট্রেশন পাওয়ারটা এতটাই বেশি যে যেখানে কোনো গামারে সোর্স থাকে সেখানকে তোমার অ্যাভয়েড করতে হয়, মানে যেখানে রেডিওঅ্যাক্টিভ সাবস্টেন্স থাকে সেই জায়গাটা অ্যাভয়েড করতে হয়, কারণ এখান থেকে যে গামারে বেরোচ্ছে সেই গামারে পেনিট্রেশন পাওয়ারটা এত বেশি যে সে তোমার স্কিন ক্যান্সার এই ধরনের সব করতে পারে আর কি। মাইক্রোওয়েভ ওভেন যেটা রান্নাঘরে থাকে না, মাইক্রোওয়েভ ওভেন, সেই মাইক্রোওয়েভ ওভেন হচ্ছে তোমার মাইক্রোওয়েভ রিজিয়নের লাইট ব্যবহার করে, ঠিক আছে? আর রেডিও সিগন্যালিংটা সে কিন্তু রেডিও ওয়েভ রিজিয়নের লাইটকে ব্যবহার করছে। আচ্ছা, তোমাদের রেডিও শোনার অভ্যাস আছে নাকি? কেউ রেডিও শোনো? এখনকার ছেলেরা তো রেডিও শোনে না। এখন রেডিও শুনেছো কেউ? শোনো? না স্যার। না। মানে রেডিও জানো তো নাকি তাও জানো না? হ্যাঁ। হ্যাঁ স্যার। হ্যাঁ জানি। হ্যাঁ স্যার জানি। মানে এফএম রেডিও তো মোবাইল টোবাইলেও হয়, গাড়িতেও থাকে, সেই এফএম জানো? এফএম? হ্যাঁ গাড়িতেও থাকে। হ্যাঁ স্যার। আচ্ছা, এফএম এর কোন একটা চ্যানেল মনে আছে? রেডিও মির্চি, বিগ এফএম, হ্যাঁ, এফএম গোল্ড, হ্যাঁ, সব আছে না? আছে তো? হ্যাঁ স্যার। তার ফ্রিকোয়েন্সি কত? মানে যে কোনো একটা বলো তো, একটা যে কোনো এফএম চ্যানেল তার ফ্রিকোয়েন্সি জানো? জানি না। একটা মনে করে দেখ। স্যার হ্যাঁ বল। 93.5। 93.5, হ্যাঁ। আর কিছু? 93.5 কি মানে ইউনিট কি? ইউনিট এইচজেড। হ্যাঁ 87.5 87.5, কিন্তু ইউনিটটা কি? মেগাহার্টজ। মেগাহার্টজ, এক্স্যাক্টলি। তাহলে মেগাহার্টজ। ফ্রিকোয়েন্সিটা হচ্ছে, ওখানে যে ফ্রিকোয়েন্সি গুলো ব্যবহার করা হয় সব হচ্ছে মেগাহার্টজে। রেডিও মির্চি 98.3,
বিগ এফএম 92.7 সব আছে না? হ্যাঁ, তার মানে সব যে ফ্রিকোয়েন্সি গুলো তোমার ওই অফ দ্য অর্ডার অফ দেখবে 100 মেগাহার্জ এর অর্ডার, ওই 87 থেকে আছে 107 পর্যন্ত আছে দেখবে। তার মানে 100 মেগাহার্জ এর অর্ডারে, তার মানে ফ্রিকোয়েন্সিটা 100 মেগাহার্জ মানে কত? 100 ইন্টু 10⁶ হার্জ মানে কত হলো? 10⁸ হার্জ এই অর্ডারের হলো। ঠিক আছে এটা? তাহলে তুমি যদি এইখান থেকে যদি ওয়েভ নাম্বারটাকে বের করো, ওয়েভ নাম্বারটা কত হবে? নিউ বাই সি ওয়েভ নাম্বারটা। এই যেখানে দেখো ফ্রিকোয়েন্সি, ওয়েভ লেন্থ, ওয়েভ নাম্বার সব সম্পর্ক বের করলাম না, এই যে ওয়েভ নাম্বারটা হচ্ছে নিউ বাই সি। তাহলে ওয়েভ নাম্বার বের করতে গেলে সেটা নিউ বাই সি হবে। তো ওয়েভ নাম্বারটা আমরা কত হয় দেখি। ওয়েভ নাম্বারটা হচ্ছে এই দেখো, হার্জ মানে কত? 10⁸ সেকেন্ড ইনভার্স। আর স্পিড অফ লাইটটা কত? স্পিড অফ লাইটটা হচ্ছে 3 ইন্টু 10⁻10 সেন্টিমিটার পার সেকেন্ড। মিটার পার সেকেন্ডে করলে 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড করতাম। আর এমনি যদি ওটা সেন্টিমিটারে করি তাহলে 3 ইন্টু 10⁸ সেন্টিমিটার পার সেকেন্ড। ঠিক আছে, তাহলে কত হচ্ছে দেখো, এটা 3 ইন্টু 10⁻² সেন্টিমিটার ইনভার্স। তার মানে দেখো জিনিসটা এই 0.33 ইন্টু 10⁻² সেন্টিমিটার ইনভার্স, অথবা তুমি বলতে পারো 3.3 ইন্টু 10⁻³ সেন্টিমিটার ইনভার্স, এরকম। মানে 0.33 যদি আগে লেখো তাহলে এইটা, আর না হলে এইটা। এই হচ্ছে তোমার বেসিক্যালি ওয়েভ নাম্বারটা। রেডিও ওয়েভের ওয়েভ নাম্বারটা হচ্ছে এই অর্ডারে। তুমি খেয়াল করে দেখো তো, এই যে রেডিও ওয়েভ রিজিয়নটাকে বলেছো, ওয়েভ নাম্বারটা 10⁻⁴ থেকে 1 সেন্টিমিটার ইনভার্স। তাহলে এই যে এটা পেয়েছো 10⁻² বা 10⁻³ পাচ্ছ, সেটা তো ওই রিজিয়নের মধ্যে পড়ছে তো? পড়ছে তো? হ্যাঁ স্যার। লাইজ ইন দ্য রেডিও ওয়েভ রিজিয়ন। সেটা রেডিও ওয়েভ রিজিয়নের মধ্যেই পড়ছে। ঠিক আছে, বুঝতে পেরেছো? হ্যাঁ, বুঝতে পেরেছি। তো দেখো, তাহলে লাইট, তাহলে আমরা এই ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন বা লাইট নিয়ে কিছু যে আলোচনা করার দরকার ছিল সেই আলোচনাগুলোকে করলাম। তাহলে এই জায়গাটা যা যা বলেছি প্রথম থেকে সেই পর্যন্ত কারো যদি কিছু অসুবিধা থাকে একটু বলে নাও, তারপরে আমরা পরের টপিকে যাওয়ার চেষ্টা করব। সৃজনী, কোথাও কিছু অসুবিধা আছে? যা বলছি কথাগুলো সেগুলো পরিষ্কার? হ্যাঁ, কথাগুলো বুঝতে পারছি, এবার একটু নোটস গুলো দেখলে বুঝে যাবে। হ্যাঁ 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 হ্যাঁ, মানে এখানে তার অনেক টার্ম ব্যবহার করা হচ্ছে, যে টার্ম গুলো আস্তে 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 পরিষ্কার হবে। হয়তো দেখা গেল রিফ্লেকশন, ডিফ্র্যাকশন, ইন্টারফেয়ারেন্স, পোলারাইজেশন, এগুলো সব লাইটের সঙ্গে রিলেটেড। লাইট তো 10 সামান্য থাকে, তাও 10 সম্ভবত রিফ্র্যাকশনটাই থাকে। ডিফ্র্যাকশন, ইন্টারফেয়ারেন্স, পোলারাইজেশন গুলো 10 পর্যন্ত থাকে না তো? ছিল? আরে অনুভব ছিল? না স্যার, না, থাকে থাকে না। না। তার মানে প্রতিফলন আর প্রতিসরণ এই দুটো ছিল তো? হ্যাঁ। এই দুটো ছিল, সেটাই বলছি। মানে পোলারাইজেশন তো সাডেনলি ছিল না। মানে অনেক কিছুই আছে যেগুলো হয়তো মাধ্যমিক লেভেল পর্যন্ত ছিল না, কিন্তু আমাদের আস্তে আস্তে 11-12 যখন ফিজিক্স এবং মূলত ফিজিক্সে যখন তুমি অপটিক্স পড়বে বা লাইট পড়বে, সেখানে কিন্তু তোমার ডিফ্র্যাকশন, ইন্টারফেয়ারেন্স, পোলারাইজেশন এই ফেনোমেনন গুলো থাকবে। তখন তুমি ভালো করে দেখতে পাবে। দেখো, কারো কোনো সমস্যা থাকলে বলো। ঠিক আছে তো? হ্যাঁ। হ্যাঁ। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা আজকে এই পর্যন্তই পড়লাম। এবারে আমরা এই কদিন ধরেই যে জিনিসটা নিয়ে আমরা মানে বলবো বলে বলা হচ্ছে না, মানে লাস্ট 2-3টে ক্লাসে আমাদের প্রত্যেক দিনে আমার অ্যাকচুয়ালি যেটা করা উচিত হচ্ছে, প্রত্যেক দিনে অন্তত 10টা করে এমসিকিউ আলোচনা করার কথা। আমরা কদিন ধরে এমসিকিউ আলোচনা করবো বলে করা হচ্ছে না, ওই টাইমটা এমন ভাবে অসুবিধা হয়ে যাচ্ছে, সেখানে আমরা এই নেক্সট কিছু এমসিকিউ নিয়ে আলোচনা করতে চলেছি আর কি। ঠিক আছে, তাহলে এই যে এমসিকিউ গুলো, এক একটা এমসিকিউ আমরা দেখবো, তোমাদেরকে কিছুক্ষণ করে সময় দেবো, যার উত্তরটা তাড়াতাড়ি বেরোবে সে আমাকে উত্তরটাকে বলবে। দেখো, আগের দিন এমসিকিউ গুলো দেখতেই পাওয়া যাচ্ছিল, আজকে এমসিকিউ গুলো দেখতে পাচ্ছ? হ্যাঁ।
আচ্ছা হ্যাঁ হ্যাঁ আচ্ছা হ্যাঁ স্যার তাহলে দেখা যাচ্ছে। ঠিক আছে। তাহলে আমরা একটার পর একটা প্রবলেম করতে শুরু করি। তার জন্য তোমাদের হয়তো একটু সময় লাগতে পারে। যার উত্তরটা তাড়াতাড়ি হয়ে যাবে সে সঙ্গে, সঙ্গে বলবে যে এই হচ্ছে আমার উত্তর। তাহলে ১ম টা দিয়ে স্টার্ট করা যাক। হোয়াট ইস দ্য বোর রেডিয়াস অফ 4th অরবিট অফ হিলিয়াম প্লাস ইন অ্যাংস্ট্রম? মানে হিলিয়াম প্লাসের 4th অরবিট আর n = 4 যেখানে তার করসপন্ডিং রেডিয়াসটা অ্যাংস্ট্রমে কত হবে বলো? বলো। হয়ে গেলেই বলবে। লাস্টের অপশনটা হবে। লাস্টের অপশনটা হবে বলছে, তাই তো? দেখা যাক লাস্টের অপশনটা হয় কিনা। দেখো আমরা যেটা করছি যে এই পার্টিকুলার প্রবলেমগুলো আচ্ছা এটা একটু খেয়াল করো, হ্যাঁ? আমি তোমাদের পড়িয়েছিলাম এবারে এই যখন এই এমসিকিউ গুলো করা হচ্ছে এট দ্য সেম টাইম আমরা ডাউটসটাকেও ক্লিয়ার করে দেব। তাহলে হিন্টস দিচ্ছি। হিন্টস ১ নম্বরটায় দেখো আমরা করেছিলাম কি না বোর্ড থিওরি থেকে রেডিয়াসটাকে লিখতে পারা যায় কত n² / z ইন্টু a0 এইরকম ভাবে লিখতে পারা যায়। মনে আছে যেখানে a0 হচ্ছে বোর্ড এরিয়া যেটা 0.529 অ্যাংস্ট্রম। ফাইভ টু নাইন অ্যাংস্ট্রম এটা। তাহলে এবারে আমাদের কেসে কি বলা হয়েছে না এনটা বলে দিয়েছে হচ্ছে 4 আর হিলিয়ামের জন্য জেডটা কত 2 এইটা ইন্টু 0.529 অ্যাংস্ট্রম। তো কত হলো? তা 4×4 কে 2 দিয়ে ভাগ করলে 8 হয়। তা 0.529 কে 8 দিয়ে গুণ করলে 4 পয়েন্ট সামথিং হবে। কত আছে যেন উত্তরটা 4.23 অ্যাংস্ট্রমের মতো হচ্ছে। আর 4.23 অ্যাংস্ট্রমের কাছাকাছি তোমার অ্যান্সার বেরোচ্ছে। বুঝতে পেরেছো কেমন করে করা হয়েছে? হ্যাঁ হ্যাঁ স্যার। ঠিক আছে তো? তাহলে প্রথম যেটা সেটা তোমরা বলছো উত্তরটা হবে ডিটা। এবারে ২ নম্বর কোশ্চেনটা পড়ো এবং তার উত্তর করো। দ্য এনার্জি অফ রেডিয়েশন এমিটেড when an electron falls from n = 3 to n = 2 level in a hydrogen atom will be বলে রিডবার্গ কনস্ট্যান্টের ভ্যালু তোমায় বলে দিয়েছে। The energy of radiation emitted when an electron falls from n = 3 to n = 2 level in a hydrogen atom will be আর রিডবার্গ কনস্ট্যান্টের ভ্যালুটা এখানে কিন্তু তোমার জুল পার অ্যাটমসফিয়ারে তোমার বলে জুল পার অ্যাটম সেটা তোমার বলে দেওয়া আছে। এটা বলো। মানে রিডবার্গ কনস্ট্যান্ট তোমার ইউজুয়ালি ওয়েভ নাম্বারে করতে অভ্যস্ত, এখানে কিন্তু একদম সরাসরি জুল পার অ্যাটম বলে দেওয়া আছে। এটাকে মাথায় রাখবে। করো। হয়ে গেলে বলবে। বলো।
কি ভাবা যাচ্ছে না ঈশান? স্যার বেরোচ্ছে 3.0 ইন্টু 10⁻⁻19। -19 বেরোচ্ছে, হ্যাঁ স্যার, ওইটাই বেরোচ্ছে। মানে -18 বেরোচ্ছে না 19 বেরোচ্ছে? হ্যাঁ স্যার। দেখা যাক, হতে পারে। দেখো মানে বেসিক্যালি এই 2 নম্বরটা চলে আসি। দেখো এইখানে তোমার এই যে দুটো লেভেলের মধ্যে যে এনার্জি গ্যাপটা, 2 থেকে 3 এর এনার্জি গ্যাপটা তোমাকে বেসিক্যালি ক্যালকুলেট করতে হবে। সেটা কত হবে? না এইটা বেসিক্যালি এরা রিডবার্গ কনস্ট্যান্টের যে ভ্যালুটাকে বলে দিচ্ছে তোমার জুল পার অ্যাটমসফিয়ারে, তার সঙ্গে ভাগ হবে 1/n1² - 1/n2², তাই তো? মানে 1/2² - 1/3², এইটা। তাহলে সেটা কত বেরোবে? দেখো আমি ওয়েভ নাম্বারের টার্মসে বের করতাম, সেটা ইউনিটে সেন্টিমিটার ইনভার্স হতো। এখন সবকিছুই বলে দিচ্ছে জুল ইউনিটে, তাহলে কিছুই না, জাস্ট যেটা তোমার সেন্টিমিটার ইনভার্স হয়ে গেল সেটা জুল ইউনিটে তোমার কনভার্ট করে ফেলা। তা 2.18 × 10⁻18 হচ্ছে 2.18 × 10⁻18 জুল পার অ্যাটম হচ্ছে। তার সঙ্গে এটা কত হবে? 1/4 - 1/9, তাহলে কত হচ্ছে? 2.18 × 10⁻18 ইন্টু তোমার 5/4×9=36, এইটা তো? এটা করে কত উত্তর বেরোচ্ছে এটা? স্যার 3.02 ইন্টু 10⁻19। 10⁻19, এইটা। তাহলে তাহলে এইটাকে যদি তুমি 0.302 করো তাহলে কত হবে? 10⁻18 হবে, হ্যাঁ তাই না? তাহলে অপশনগুলোর মধ্যে 10⁻19 নেই, কিন্তু 0.3 × 10⁻18 এই অপশনটা তো আছে। হ্যাঁ। বুঝতে পেরেছো? তাহলে কোন অপশনটা কারেক্ট হলো? এটা। অপশন এ। বুঝতে হ্যাঁ। পেরেছো? মানে 3 × 10⁻19 বললে তার মানে 0.3 × 10⁻18 জুল পার অ্যাটমসফিয়ার। তাহলে এই দিস শুড বি দ্য অ্যান্সার। ঠিক আছে? এইটা। তাহলে এটা হচ্ছে তোমার জুল পার অ্যাটমসফিয়ার, জুল পার অ্যাটমসফিয়ার বলছি, জুল পার অ্যাটম, তবে অ্যাটমসফিয়ারের মতো শুনতে হবে। জুল পার অ্যাটমসফিয়ার নয়, জুল পার অ্যাটম। হ্যাঁ, জুল পার অ্যাটম। এই ইউনিটটা হচ্ছে জুল পার অ্যাটম, এটা হচ্ছে উত্তরটা জুল পার অ্যাটম। তাহলে বলো 3 নম্বরটা বলো। How fast does light travel in vacuum as compared to the velocity of an electron in Bohr's first orbit of hydrogen atom? বলো। কি হবে? সঞ্জনা কি হবে এটা? কে বলবি? কে করেছিস? তৃষা করেছিস? কি বল। 137 হবে ওটা, সিএটটা। হ্যাঁ, কেন হবে এটা? ওর ওই ফার্স্ট অরবিটের এটা হলো এই 2.18 এটা, আর মানে 3 × 10⁻8 ডিভাইডেড বাই 2.18 × 10⁻6 করলে ওই ভ্যালুটা। না না, ওর অত কিছু দরকার নেই। যেটা তো আমি যেটা লাস্ট করিয়েছিলাম, তুমি ভালো করে খেয়াল করে দেখো, যে ফাইন স্ট্রাকচার কনস্ট্যান্টটা মনে আছে? ফাইন স্ট্রাকচার কনস্ট্যান্টটা ডিফাইন করলাম না? আলফাটা কি?
হাইড্রোজেন অ্যাটমে n তারপর ইকুয়াল টু 1 এ ঘূর্ণায়মান ইলেকট্রন বাই স্পিড অফ লাইট, সেটাই তো অ্যাপ্রক্সিমেটলি 1/137, তাই না? বুঝতে পেরেছো? তাহলে হ্যাঁ তাহলে স্পিড অফ হ্যাঁ লাইটটা কত হবে? n ইকুয়াল টু 1 এ ঘূর্ণায়মান ইলেকট্রনের ভেলোসিটি তাকে 137 দিয়ে গুণ করতে হবে। আমরা করেছি তো ফাইন স্ট্রাকচার কনস্ট্যান্ট আলফা, যেটা বেসিক্যালি হাইড্রোজেন অ্যাটমে n ইকুয়াল টু 1 এ ঘূর্ণায়মান ইলেকট্রনের স্পিড ডিভাইডেড বাই লাইটের স্পিড। এই রেশিওটা যে ফাইন স্ট্রাকচার কনস্ট্যান্ট, এটা 1/137। এটা আগের দিনেও মনে হয় করালাম, ঠিক আছে? তাহলে সেখান থেকে পরিষ্কার দেখতে পাচ্ছ যে লাইটের স্পিডটা হয়ে যাবে হাইড্রোজেন অ্যাটমে n ইকুয়াল টু 1 এ ঘূর্ণায়মান যে ইলেকট্রন তার স্পিডের তার স্পিডের 137 গুণ। বোঝা গেল? 4 নম্বরটা চলে এসো। চলে এসো। দ্য ফার্স্ট এমিশন লাইন of the hydrogen atomic spectrum in the Balmer series appears at, বলো। কিরে, সূর্যা না সৌর্যা? স্যার বলবো? হ্যাঁ বল। ওটা হচ্ছে অপশন এটা হবে 5r/36। 5r/36 হবে। জাস্ট প্রায় একই রকমের প্রবলেম একটু আমি করে গেলাম। তোমার বেসিক্যালি কি এই ট্রানজিশন ফ্রিকোয়েন্সিটা, সেটা হচ্ছে তোমার রিডবার্গ কনস্ট্যান্ট ইনটু 1/n1 স্কয়ার মাইনাস 1/n2 স্কয়ার হয়, তাই তো? এবারে ফর ফার্স্ট লাইন, লাল কালিতে পাঠ কি করছে না, for first line in the Balmer series of হাইড্রোজেন অ্যাটম স্পেক্ট্রা, সেখানে n1টা কত লিখতে হবে? 2 লিখতে হবে। আর n2টা কত লিখতে হবে? 3 লিখতে হবে। 3 থেকে 2 এর ট্রানজিশনটা হলো এইচ আলফা লাইন হয়, যেটাই হচ্ছে ফার্স্ট লাইন ইন দা বামার সিরিজে। তাহলে সেটা কত হবে? তার নিউ বারটা হয়ে যাবে রিডবার্গ কনস্ট্যান্ট ইনটু 1/2 স্কয়ার মাইনাস 1/3 স্কয়ার। তাহলে সেটা কত হয়ে যাচ্ছে? 5/36 ইনটু রিডবার্গ কনস্ট্যান্ট। ঠিক আছে? দেখো সেটা এখানে করা আছে 5/36 ইনটু r রিডবার্গ কনস্ট্যান্ট, এবং সেটা খাটেলি সেন্টিমিটার ইনভার্স। তার 5-এরটা বলো। বলো, what should be the maximum number of lines obtained in the spectrum if the total number of energy level is 5? বলো, what should be the maximum number of lines obtained in the spectrum if the total number of energy level is 5? ওটাও বলবো। বলো। ওটা হচ্ছে অপশন সিটা হবে। অপশন সি হবে? হ্যাঁ। কেন? 5টা তো অরবিট আছে। হুম। তার মানে হচ্ছে মানে ইলেকট্রনটা হচ্ছে এমিশন যখন হবে আর কি, মানে এনার্জিটা এমিট হবে তখন 5th অরবিট থেকে 4th অরবিটে গেলে, বা 3rd অরবিটে গেলে, বা 2nd বা 1 নম্বরে গেলে। তো 4টে স্যার ওটা আলাদা। অপশন এ হবে। হ্যাঁ, দেখো তাহলে এই যে কনফিউশন দুজনে আরম্ভ হয়ে গেল। দেখো খেয়াল করে, তাহলে দেখো তোমার বেসিক্যালি 5টা লেভেলস আছে বলেছে তো। তাহলে 5টা যদি লেভেল থাকে, এই ধরো এ একটা লেভেল, 2টো লেভেল, 3টে লেভেল, 4টে লেভেল, 5টা লেভেল, ঠিক আছে? এটা তাহলে এবারে দেখো এখানে তুমি যেটা প্রথমে বললে, তুমি কি ভাবছো শুধু এইখান থেকে এখানে নামতে পারে, এইখান থেকে
এখানে নামতে পারে, এইখান থেকে এখানে নামতে পারে, এইখান থেকে এখানে। তুমি শুধু এইটুকু ভাবছো, সেখান থেকে 4 টে বলছো। কারণ কারণ কেন কেন এইখান থেকে তো এখানে এইগুলো তো হতে পারে। এটা হতে পারে। এইখান থেকে এটা হতে পারে, এখান থেকে এটাও হতে পারে। তাহলে টোটাল কত হবে? 1, 2, 3, 4, 5, 6, 6 4 10 টা। তার মানে বেসিক্যালি কি 5 টা এনার্জি লেভেলস আছে। সেইখান থেকে যেকোনো দুটো লেভেলের মধ্যে তোমার ট্রানজিশন হতে পারে। তার মানে এখানে 5c2, 5c2 মানে কত? 5 into 4 divided by 2, তার মানে এটা হয়ে গেল তোমার 10 টা। মানে 5 টা থেকে তোমাকে যেকোনো দুটো বেছে নিতে হবে। তুমি কত রকম করে বাছতে পারো। এটা তোমরা পরে শিখবে। এটাকে বলা হয় কম্বিনেশন। 5c2, 5c2 এর ভ্যালু হচ্ছে 10। আর নাহলে এঁকে এঁকে যদি তুমি করো, তাহলে দেখো যে 5 টা পসিবল লেভেল, যেকোনো লেভেল থেকে যেকোনো লেভেলে যেতে পারে। তুমি যদি টোটাল পসিবিলিটিস দেখো, তাহলে সেটা হয়ে যাচ্ছে 7 মিলে হচ্ছে তোমার 10 টা। বুঝতে পারলে? পরিষ্কার? যে 4 টে বলছিল হ্যাঁ তার স্যার। হ্যাঁ, যে 4 টে বলছিল তার স্যার কনফিউশনটা গেছে? হ্যাঁ, বলো। স্যার বলছি যে ওইটা একটা ওই ফর্মুলা দিয়ে করলাম, বলছি যে ওই formula হলো এই ইনটু মাইনাস ওই তো তাই করলাম তো। ওইখানে আচ্ছা, ইনটুটাকে না, না, এই ফর্মুলাটা বেসিক্যালি সেটাই। আমি যেটা এটা লিখেছি না, ওটা বেসিক্যালি ওটাই ফর্মুলা। মানে বেসিক্যালি এনটা যদি লেভেল থাকে, সেইখান থেকে তুমি দুটো করে যখন কম্বিনেশন নেবে, এইটাকে লেখা যাবে n ইন্টু n মাইনাস ওয়ান বাই টু। মানে এই কম্বিনেশনটাকে ভাঙলে এটা বেরোবে n ইন্টু n মাইনাস ওয়ান বাই টু। এবার এখানে তুমি n এর ভ্যালুটাকে বসাচ্ছ কত? না 5। তারপরে 5 ইন্টু 4 বাই 2 মানে 10। আমি ওটাই করলাম বেসিক্যালি। ঠিক আছে? বুঝতে পেরেছো? মানে সেটা কম্বিনেশনটা এখন তোমরা শেখোনি। 11 এ আছে কম্বিনেশন অঙ্কের মধ্যে। 11 এ যখন কম্বিনেশনটা শিখে যাবে, তখন তুমি বুঝতে পারবে NC2, NC2 কে ভাঙলে সেটা হবে n ইন্টু n মাইনাস ওয়ান বাই টু। সেটা হচ্ছে তোমার এই পার্টিকুলার ক্ষেত্রে 10 হয়ে যাবে। ঠিক আছে? তো এইটা হচ্ছে ফর্মুলা। মানে ফর্মুলাটা এই কম্বিনেশন থেকে আসে ফর্মুলা। আচ্ছা, নেক্সট বলো, 6 এরটা বলো। In which quantum level does the electron jump in H plus ion to ground state if it is given an energy corresponding to 99% of the ionization potential of helium plus ion? বলো। এটা ভাবো, ভেবে বলো। ভালো করে বোঝার চেষ্টা করো কি করতে বলা হয়েছে। In which quantum level does the electron jump in He plus ion to ground state if it is given an energy corresponding to 99% of the ionization potential of H plus ion? বুঝতে পারছো? কোনো কিছু মানে এটা বুঝতে পারা যাচ্ছে? চেষ্টা করছো নাকি করছোই না? ওটা 10 হবে। ওটা ওই ফর্মুলাটা ভেবে ওই 10 দেখা যাক হ্যাঁ 10ই হয় কিনা। হচ্ছে 99/100 সমান হচ্ছে। হ্যাঁ হ্যাঁ ওই দেখো 99 পাস আগে দেখো তোমার এই দুটো লেভেলের মধ্যে এনার্জি গ্যাপটা সেটা কত হয় তোমার মনে আছে কিনা দেখো। যে তোমার মানে যখন দুটো লেভেলের মধ্যে এনার্জি গ্যাপটা তুমি করবে, এই 13.6 ইলেকট্রন ভোল্ট আমি রেখে দেবো বলেছিলাম। একটা জেড স্কোয়ার পার্ট তোমার থেকে যাবে,
আর তার সঙ্গে থাকবে কত 1/n1² মাইনাস 1/n2², এই তো? এটা তো দুটো লেভেলের মধ্যে এনার্জি গ্যাপের এক্সপ্রেশন, তাই তো? z² ইন্টু 13.6 ইলেকট্রন ভোল্ট ইন্টু 1/n1² মাইনাস 1/n2², এটা আমরা করেছিলাম, মনে আছে? হ্যাঁ হ্যাঁ এটা হ্যাঁ হচ্ছে মানে এটা হচ্ছে তোমার মানে বেসিক্যালি মানে কি বলবো, মানে এটা ওই মানে যখন হাইড্রোজেন অ্যাটমের জন্য আয়নাইজেশন পোটেনশিয়ালের এক্সপ্রেশন আমরা বের করেছিলাম, তখন ওটা ছিল ওই মানে হাইড্রোজেন অ্যাটমের জেড ইকুয়াল টু 1 বসিয়ে দিলে আর n1টাকে 1 বসিয়ে দাও আর n2টাকে ইনফিনিটি বসিয়ে দাও, তোমার 13.6 বেরোবে। আর হিলিয়ামের জন্য যখন তুমি করবে তোমার জেডটা সেই মতো করে পাল্টাচ্ছে, ঠিক আছে? তাহলে আমি জেড স্কোয়ারটাকে লিখেছি 13.6 ইলেকট্রন ভোল্ট 1/n1² মাইনাস 1/n2²। এইটা তোমার কি হবে বলেছে না, জেড স্কোয়ার হবে ইন্টু 13.6 ইলেকট্রন ভোল্ট হবে। আচ্ছা, মানে হিলিয়ামের আয়নাইজেশন পোটেনশিয়াল কত? হিলিয়ামের আয়নাইজেশন পোটেনশিয়াল যদি তোমার করতে হয় জেড স্কোয়ারটা যেমন রইলো, জেড এর ভ্যালু 2 তুমি পরে বসাবে, এটা হলো 13.6 ইলেকট্রন ভোল্ট হলো। এবার হিলিয়ামের ক্ষেত্রে দেখো এইখানে ইলেকট্রনটা তোমার এই যে ইন হুইচ কোয়ান্টাম লেভেল ডাজ দ্য ইলেকট্রন জাম্প ইন He প্লাস। আচ্ছা, He প্লাস মানে হচ্ছে তোমার ইলেকট্রনটা আছে কোথায় n ইকুয়াল টু 1 এ, সেখান থেকে তোমাকে ইনফিনিটিতে পাঠাতে হবে। তার মানে এটা হতে হচ্ছে তোমার, সরি কোথায় গেল, হ্যাঁ এটা হচ্ছে তোমার বেসিক্যালি n1 জায়গায় 1 বসাবে, n ইকুয়াল টু ইনফিনিটি বসাও, তার 99% বলেছে, তাই তো? এনার্জি করসপন্ডিং 99%, হ্যাঁ। তাহলে দেখো এই যে ট্রানজিশনটা, এই ট্রানজিশনটা মানে মানে এখানে এইটা এখানে n1 এর জায়গায় তুমি একবারে n1 এর জায়গায় 1 বসিয়ে দাও, তাহলে গ্রাউন্ড স্টেটে আসবে বলেছে। 1 মানে বেসিক্যালি একবারে 1 বসিয়ে দিলেই হয় এটা। তো 1/n2², এইটা মানে n1 থেকে n2 লেভেলে গেলে এনার্জি গ্যাপটা এবার এখানে বলে দিয়েছে কোথায়, দেখো গ্রাউন্ড স্টেটে নামতে বলেছে। ইন হুইচ কোয়ান্টাম লেভেল ডাজ দ্য ইলেকট্রন জাম্প ইন 80+9 টু গ্রাউন্ড স্টেট, মানে n1 ইকুয়াল টু 1, n2 এর ভ্যালু তোমাকে বের করতে হবে কখন না, যখন ইফ ইট ইজ গিভেন এ এনার্জি করসপন্ডিং টু 99% অফ দ্য আয়নাইজেশন পোটেনশিয়াল অফ হিলিয়াম প্লাস। হিলিয়াম প্লাসের আয়নাইজেশন পোটেনশিয়াল জেড স্কোয়ার 13.6 ইলেকট্রন ভোল্ট, সেইটা ইন্টু 19/100। তাহলে তুমি দেখো খেয়াল করে দেখো, এই যে জেড স্কোয়ার ইন্টু 13.6 ইলেকট্রন ভোল্ট, জেড স্কোয়ার 13.6 ইলেকট্রন তোমার কেটে চলে গেল, তাহলে কত হচ্ছে 1/n2²টা এটা হয়ে যাচ্ছে 1 মাইনাস 99/100, তার মানে এটা 1/100 হয়ে গেল। সেখান থেকে n2টা হয়ে গেল কত তোমার 10, n2 তার নেগেটিভ তো হতে পারবে না, n2টা দেখো এখান থেকে তোমার 10 বেরিয়ে গেল। বুঝতে পারলো সবাই? বুঝতে পেরেছো? হ্যাঁ বুঝতে পেরেছি। ঠিক আছে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ আচ্ছা, এবারে খুব ছোট্ট একটা কোশ্চেন করে ফেলো এখান থেকে, এইখানে যে কোশ্চেন গুলো আছে এগুলো খুব সহজ কোশ্চেন, খুব তাড়াতাড়ি হয়ে যাবে, করো। হুইচ স্টেটমেন্ট ডাজ নট ফর্ম পার্ট অফ বোরস মডেল অফ হাইড্রোজেন অ্যাটম? হুইচ স্টেটমেন্ট ডাজ নট ফর্ম পার্ট অফ বোরস মডেল অফ হাইড্রোজেন অ্যাটম, মানে এর মধ্যে কোনটা বেসিক্যালি বোরস মডেলের সঙ্গে কনসিস্টেন্ট নয় আর কি, সেটা পড়ে বলো। অপশন ডি। তো দেখো, দ্য এনার্জি অফ দ্য অরবিট ইজ কোয়ান্টাইজ, তুমি বোর মডেল থেকে সেটা পেয়েছো। ইলেকট্রনস ইন দ্য অরবিট নিয়ারেস্ট টু দ্য নিউক্লিয়াস হ্যাভ দ্য লোয়েস্ট এনার্জি, সেটাও তুমি পেয়েছো। ইলেকট্রনস রিভলভ ইন ডিফারেন্ট অরবিটস অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস, সেটাও তুমি পেয়েছো। আর দ্য পজিশন অ্যান্ড ভেলোসিটি অফ ইলেকট্রন ক্যানট বি ডিটারমাইন্ড সাইমালটেনিয়াসলি, যেটা বেসিক্যালি হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল, এটা কিন্তু বোর মডেল থেকে পাওয়া যায় না। তার মানে অপশন বি ইজ দ্য কারেক্ট। মানে বেসিক্যালি বোর থিওরি থেকে কোন জিনিসটা এক্সটেন্ড করতে পারা যাচ্ছে না বা কোন জিনিস কনসিস্টেন্ট নয়, সার্টেনলি এই জিনিসটা কনসিস্টেন্ট নয়, যে পজিশন অ্যান্ড মোমেন্টাম বা পজিশন ভেলোসিটি অফ এ পার্টিকেল ক্যানট বি ডিটারমাইন্ড সাইমালটেনিয়াসলি তার বিস্তারিত সিস্টেম, এইটা কিন্তু বোর মডেলের সঙ্গে কনসিস্টেন্ট নয়। ঠিক আছে? তাহলে
তারপরেরটা চলে এসো। দ্য এক্সাইটেশন এনার্জি অফ এ হাইড্রোজেন অ্যাটম ফ্রম ইটস গ্রাউন্ড স্টেট টু ইটস থার্ড এক্সাইটেড স্টেট ইজ। গ্রাউন্ড স্টেট থেকে থার্ড এক্সাইটেডে যাচ্ছে, তাহলে তার করসপন্ডিং এটা কত, মানে এক্সাইটেশন এনার্জিটা কত তোমাকে বের করতে বলেছে। বলবো ওটা? বলো। ওটা হচ্ছে বি এর অপশনটা বেরোচ্ছে। দুয়েরটা বেরোচ্ছে, ঠিক করে বলছো তো? হ্যাঁ। দেখো, ডাউটটা আমরা ক্লিয়ার করি। এখানে কোনটা না, এখানে 8 নম্বরটা। 8 নম্বরটা এক্সাইটেশন এনার্জি N1 থেকে N2 লেভেলে গেলে সেটা কত আমি লিখেছিলাম, হাইড্রোজেন অ্যাটমের জন্য 13.6 ইলেকট্রন ভোল্ট ইন্টু 1/N1 স্কোয়ার মাইনাস 1/N2 স্কোয়ার। তো এটা, তাই তো? তাহলে এবারে কি, এটা হাইড্রোজেন অ্যাটমের জন্য বলা আছে। তাহলে এবারে কি করেছে এখানে তোমার ফ্রম ইটস গ্রাউন্ড স্টেট টু দ্য থার্ড এক্সাইটেড স্টেট, এটা কত হবে তাহলে 13.6 ইলেকট্রন ভোল্ট। গ্রাউন্ড স্টেটের জন্য N1 = 1 হচ্ছে, আর থার্ড এক্সাইটেড স্টেট মানে কত? হুম, কোশ্চেনটা ভালো করে পড়ো। গ্রাউন্ড স্টেট টু ইটস থার্ড এক্সাইটেড স্টেট, থার্ড এক্সাইটেড ইনটু কত লিখবো? 4 হবে তো। 4 হবে। হ্যাঁ, মানে গ্রাউন্ড স্টেট, তারপর ফার্স্ট এক্সাইটেড, সেকেন্ড এক্সাইটেড, থার্ড এক্সাইটেড, তাহলে তার N2 টা হচ্ছে 4। মানে 4, হ্যাঁ। মানে N1 টা হচ্ছে 1 আর N2 টা হচ্ছে তোমার 4। এইটা হচ্ছে গ্রাউন্ড স্টেট, আর এটা হচ্ছে তোমার থার্ড এক্সাইটেড। তাহলে কত হবে সেটা? 13.6 ইলেকট্রন ভোল্ট ইন্টু তোমার দেখো এখানে 16 মানে 15/16 করে কত বেরোচ্ছে বলো? 12.75 কত? 12.75 আছে। 12.75 ইলেকট্রন ভোল্ট, তাই না? সেটা 12.75, তার মানে এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে বি কেন হয়ে গেল? এটা তো তোমার এটা হচ্ছে এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এটা খেয়াল রাখবে। থার্ড এক্সাইটেড স্টেট মানে N=4, কিন্তু N=3 নয়। আর তারপরেরটা বলো। দ্য নাম্বার অফ প্রোটন, নিউট্রনস আর ইলেকট্রনস ইন লিউটেশিয়াম 71, 175 রেসপেক্টিভলি আর। বলো। স্যার এইটটা একটা অপশন এ। তারপরটা বলো। স্যার এইটটা। হ্যাঁ, ঠিক আছে, একদম এ। তারপরটা বলো। বেরিলিয়াম 2+ ইজ আইসি ইলেকট্রনিক উইথ হুইচ অফ দ্য ফলোইং আয়নস? বেরিয়াম 2+, এটা কার সঙ্গে আইসি ইলেকট্রনিক? হ্যাঁ, বিএডটা। বি1টা। অপশন বি স্যার। হ্যাঁ, বেরিলিয়াম 2+ এ কটা B-টা। ইলেকট্রন? দুটো ইলেকট্রন আছে, লিথিয়াম প্লাসও তোমার অপশন বি। দুটো ইলেকট্রন আছে। হ্যাঁ, অপশন বি। তারপরটা বলো 11এরটা, আইসি ইলেকট্রনিক স্পিসিস আর। এগুলোর মধ্যে কোনগুলো আইসি ইলেকট্রনিক স্পিসিস বলো তো দেখি? মানে টোটাল কার্বন মনোক্সাইডের ইলেকট্রন কতগুলো আছে? 16 আর 12 মিলে হচ্ছে তোমার 28টা। সরি, ভুল বললাম, 28 × 14টা, সরি। মানে ইলেকট্রনটা আছে হচ্ছে 28 × 14টা, Cn মাইনাস 14টা, NO প্লাসে কতগুলো আছে? 14টা, তাই তো? আর C2- আছে 14টা। তার মানে আইসি ইলেকট্রন এটাই হয়ে গেল একবারে, তাই না? হ্যাঁ স্যার। আগে তারপর হ্যাঁ, একটা স্যার। বলো। তারপর একটা চলে আসে, হুইচ অফ দ্য ফলোইং সিরিজ অফ ট্রানজিশন
ইন দ্য স্পেকট্রাম অফ হাইড্রোজেন অ্যাটম ফলস ইন দ্য ভিজিবল রিজিয়ন। কোনটা ভিজিবল রিজিয়নে? বামার সিরিজ বামার বামার। সিরিজ। স্যার বামার আমার সিরিজ সিরিজ। ঠিক আছে, সিএটটা স্যার তোমাদের বামার সিরিজ আছে। আচ্ছা, তোমাদের তো পড়া আছে আজকে নাকি? হ্যাঁ আছে। হ্যাঁ আচ্ছা, স্যার ঠিক আছে। তো দেখো, তাহলে আজকে আমরা এই 12টা এমসিকিউ এখানে সলভ করলাম। আরো তোমার এই যে এখান থেকে 13 থেকে 18 এমসিকিউ গুলো যেমন বাকি আছে, তার সঙ্গে সঙ্গে আরো কয়েকটা এমসিকিউ আমি এখানে জুড়ে দিয়েছিলাম, যে আগের দিন এবং আজকের দিনটাকে খেয়াল রেখে আর কি। তা আরো এখানে তোমার 11টা এমসিকিউ আছে। তাহলে পরের দিনে আমরা এই 11টা এবং এই এখানে যে 13 থেকে 18 এই যে এমসিকিউ গুলো আছে, এমসিকিউ গুলো আমরা নেক্সট দিন সলভ করবো। ঠিক আছে? তাহলে এই পর্যন্ত আজকে মোটামুটি রইলো। হ্যাঁ, আমি যদি এই ভিডিওগুলো একটু পাঠিয়ে দিই, এমসিকিউ গুলো তোমরা নিজেরা একবার দেখে নেবে, করে সেখান থেকে আমরা করবো। তাহলে আমরা নেক্সট ক্লাসে যেটা আলোচনা করব, নেক্সট ক্লাসে আমাদের সিলেবাস অনুযায়ী নেক্সট যেটা আছে সেটা হচ্ছে তোমার ফটো ইলেকট্রিক এফেক্ট। আমরা নেক্সট ক্লাসে এই ফটো ইলেকট্রিক এফেক্টের পার্টটা আলোচনা করবো। দেখো, বইয়ে হয়তো অনেক কিছু আছে বা আমরা পড়াতেও পারি অনেক কিছু। আমি হয়তো অ্যাডভান্স রিসোর্সেস হিসেবে বেশ কিছু কিছু জিনিসপত্র আমি হয়তো পড়িয়েও দেবো, কিন্তু আমি এখন এই সিলেবাসটাকে মাথায় রেখে জিনিসটাকে করছি। মানে যদিও ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন তারপরেই হচ্ছে ফটো ইলেকট্রিক এফেক্টটা আছে, কিন্তু দেখবে এই ফটো ইলেকট্রিক এফেক্টটাকে বুঝতে গেলে ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশন বা ব্ল্যাক বডি রেডিয়েশন, এই একটা পার্টিকুলার কনসেপ্ট আছে, সেই কনসেপ্টটা একটু বলে নেওয়ার দরকার পড়ছে। তো আমরা নেক্সট ক্লাসে দেখি এই ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশন তোমাদের কাছে ধৈর্য থাকে, যদি এটা সিলেবাসে তোমার মানে নিটের সিলেবাসে অ্যাজ ইট ইজ উল্লেখ করা নেই, কিন্তু অ্যাডভান্স রিসোর্সেস হিসেবেই ভালো, বা তোমাদের কোয়ান্টাম মেকানিক্স বলে একটা পার্ট কিন্তু যথেষ্টই আছে আর কি, বা ফিজিক্সের লাস্ট চ্যাপ্টার হিসেবেও তোমার ব্ল্যাক বডি রেডিয়েশনটা আছে। তো আমরা যেটা করতে পারি, একটা ক্লাসে ব্ল্যাক বডি রেডিয়েশন করে তারপরের ক্লাসে ফটো ইলেকট্রিক এফেক্টে কথাবার্তা বলতে পারি, অথবা শুধুমাত্র নিটের সিলেবাসটাকে মাথায় রেখে করলে ব্ল্যাক বডি রেডিয়েশন থেকে এসেনশিয়াল ইনগ্রেডিয়েন্টসটাকে জাস্ট নিয়ে সরাসরি ফটো ইলেকট্রিক এফেক্টে আমরা চলে যাব। এটা নেক্সট ক্লাসে আমরা এটা করব। তো আমরা এখানে গিয়ে শেষ করে দিচ্ছি। এন্ড অফ লেকচার 4। দেখো, তাহলে যা সব বলেছি কথাবার্তা, সেটা কারো যদি কিছু অসুবিধা থাকে তো বলে দাও। ঠিক আছে সবাই? হ্যাঁ। হ্যাঁ স্যার